আমার চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৪৯তম বিসিএস এর বিষয়ভিত্তিক অংশ কৃষি বিজ্ঞানের তৃতীয় লেকচার। আমি আপনাদের সাথে আছি ধীমান অধিকারী। আমি ৪০তম বিসিএস এর একজন কর্মকর্তা। তো আজকে আমরা ৩ নম্বর লেকচারে যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে মেজর ডিজিজ অফ রাইস, হুইট, জুট, সুগারকেন, পটেটো এবং ম্যাঙ্গো। এবং এই যে ফসলগুলো আছে এই ফসলগুলোর ইনসেক্ট এবং পেস্টগুলো আমরা জানবো এবং কিভাবে এটা কন্ট্রোল করা যায়। তো আজকের লেকচার শুরু করার আগে যে কথাগুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে যে আজকে আমাদের কিন্তু বেশিরভাগই আমরা পড়বো হচ্ছে সিমটম এবং হচ্ছে কজাল এজেন্ট। তো আমাদের আগে বুঝতে হবে যে এই টপিক থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে। এখান থেকে আপনার ৩ বা ৪ ধরনের কোশ্চেন আসতে পারে। সেটা দেখেন, একটা হচ্ছে যে আপনার কোজাল এজেন্টের নাম। হ্যাঁ, কোজাল এজেন্ট, যে কোন রোগের জন্য কোন কোজাল এজেন্টটা হচ্ছে দায়ী, এই কোজাল এজেন্টের নাম এটা আসতে পারে। এই কোজাল এজেন্টের হচ্ছে যে টাইপ, মানে টাইপ বলতে এটা ব্যাকটেরিয়া নাকি ভাইরাস না ফাঙ্গাস কিসের মাধ্যমে হয়ে থাকে, এই টাইপ। এরপর আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিমটম। সিমটমস, এই সিমটমস তো আসলে অসংখ্য সিমটম, অসংখ্য রোগ, অসংখ্য সিমটমস। তো এত তো পড়ে আসলে মনে রাখাও সম্ভব না। তো আমরা কি করব যে প্রত্যেকটা ফসলের যে গুরুত্বপূর্ণ যে ডিজিজ গুলো আছে সেই গুরুত্বপূর্ণ ডিজিজের কিছু সিমটম আছে যে একটা বা দুইটা সিমটম দেখে আইডেন্টিফাই করা যায় যে এইটা কি ধরনের রোগ। আমরা মূলত সেই সিমটম গুলোই ভালোভাবে মনে রাখবো। ঠিক ইনসেক্ট পেস্টের ক্ষেত্রেও ঠিক একই, যে কোন ইনসেক্ট গুলো আমার কি ধরনের ক্ষতি করে। এক্ষেত্রে দেখবেন যে স্পেসিফিক কিন্তু কোনো একটা রোগের কথা আছে, কোনো একটা সিমটমের কথা আছে, আমরা ওই স্পেসিফিক কথাগুলোই ভালোভাবে মনে রাখবো। আর কন্ট্রোল মেজারটা থেকে আসলে খুব বেশি কোশ্চেন আসে না। তারপরে কন্ট্রোল মেজার আমরা জানবো যে যদি কোথাও কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়, কেমিক্যাল বলতে আমি বোঝাচ্ছি যে ইনসেকটিসাইড, পেস্টিসাইড, অথবা হচ্ছে কোনো ধরনের যদি কোনো ফার্টিলাইজার কিছু ব্যবহার করা হয় বা ফাঙ্গিসাইড, তাহলে সেইগুলো আমরা জাস্ট নাম জানবো। তাহলে আমরা শুরু করি। শুরু করলে আশা করি আস্তে আস্তে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। তো প্রথমে আমরা আসি যে ডিজিজ অফ রাইস। দেখেন রাইসের যে ডিজিজ প্রায় আপনার 30 থেকে 35 রকমের ডিজিজ আছে রাইসের। তো এত রকমের ডিজিজ তো আমাদের পড়ার দরকার নাই এবং সবগুলো অত বেশি কমনও না। তো আমি এখানে সব মিলায়ে আপনার 10টা মতো ডিজিজের নাম লিখেছি। আপনারা এই 10টা ডিজিজের যে কোজাল এজেন্ট গুলো আছে এই কোজাল এজেন্ট গুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। বিশেষ করে রাইসের ক্ষেত্রে এটা একটু মুখস্থ করবেন, রাইসটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রপ। হ্যাঁ, এই জন্য রাইসটার ক্ষেত্রে আমরা একটু বেশি পরিমাণ পড়বো, অন্যগুলো খুবই গুরুত্বপূর্ণ অংশটুকু পড়বো। তো এই দেখেন এখান থেকে যে লিফ ব্লাইট এবং লিফ স্ট্রিক, এই দুইটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। এই দুইটা হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। এবং এই যে উফরা, এই উফরাটা হচ্ছে নেমাটোড, আর টুংরোটা হচ্ছে ভাইরাস। তাহলে এই যে 4টা বাদে আর বাকি যেগুলো আছে এরা সবগুলো দেখেন ফাঙ্গাসের মাধ্যমেই হয়ে থাকে। উদ্ভিদের অধিকাংশ রোগই আসলে হয়ে থাকে ফাঙ্গাসের মাধ্যমে এবং এইটাকে হচ্ছে কন্ট্রোল করা যায়। মনে রাখবেন ভাইরাস দিয়ে কোনো রোগ হইলে তাকে আসলে কন্ট্রোল করা যায় না। ভাইরাস দ্বারা কোনো রোগ হইলে তাকে উঠাই ফেলতে হবে, পুড়াই ফেলতে হবে, এই ছাড়া এর কোনো ট্রিটমেন্ট নাই। আর ফাঙ্গাস হইলে সেই ফাঙ্গাসের কিছু ফাঞ্জিসাইড আছে, সেই ফাঞ্জিসাইড গুলো অ্যাপ্লাই করে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারি। আর ব্যাকটেরিয়া গুলো এগুলো হচ্ছে রোগ হওয়ার আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে ব্যাকটেরিয়াল যে ডিজিজ গুলো আছে এগুলো হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। তাহলে আপনারা মূলত এখানে যেটা পড়বেন সেটা হচ্ছে কোন রোগ কিসের কারণে হয়ে থাকে। যেমন লিভ ব্লাইট কিসের কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়া। একটু আমরা যদি পড়ি যে ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে জ্যান্থোমোনাস অরাইজা, যেটা হচ্ছে আপনার একটা স্পিসিস হচ্ছে অরাইজি। হ্যাঁ, এরকম ভাবে যেমন ব্লাস্ট হয়ে থাকে হচ্ছে ফাঙ্গাসের মাধ্যমে, সেটা হচ্ছে পাইরিকুলারিয়া অরাইজি। তো এইভাবে আপনারা নামগুলো একটু মুখস্থ করুন। প্রথমে যে ব্যাকটেরিয়া নাকি ফাঙ্গাস এটা মুখস্থ করবেন, রোগের নামগুলো মুখস্থ করবেন, আর তারপর কজাল এজেন্টের নামগুলো পরবর্তীতে যেগুলো আর কি মনে থাকে। এরকমও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে একটা রোগের নাম দিয়ে সেই রোগটা আসলে কোন প্লান্টের ক্ষেত্রে হয়ে থাকে। এই যে লিফ ব্লাইট, লিফ স্ট্রিক, ব্রাউন স্পট, স্টেম রট, হ্যাঁ এইগুলো হচ্ছে কোন উদ্ভিদে হয়ে থাকে এইগুলো। এখন দেখেন কিছু কিছু রোগ আছে যে বিভিন্ন রকম উদ্ভিদে হয়ে থাকে, যেমন স্টেম রট কিন্তু প্রায় সকল প্রকার প্লান্টে হয়ে থাকে। কিন্তু দেখতে হবে যে রাইসের ক্ষেত্রে স্টেম রটের সিমটম গুলো কি, আপনার জুটের ক্ষেত্রে স্টেম রটের সিমটম গুলো কি, এই মেইন পয়েন্ট গুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে ব্রাউন স্পট অফ রাইস। দেখেন আমি পাশে একটা ছবি দিয়েছি এবং সেই সাথে এখানে কিছু সিমটম দিয়েছে, আইডেন্টিফাইং সিমটম। এবং প্রথমে যেটা দেখাচ্ছি যে এই যে কোজাল এজেন্ট সেটা নাম হচ্ছে ফাঙ্গাসের মাধ্যমে হয়ে থাকে। এখন প্রথমে আপনারা একটু ছবিটা খেয়াল করেন, এখানে যে লেশনগুলো হচ্ছে সেই লেশনগুলো হচ্ছে প্রায় গোলাকার অথবা ওভাল শেপ আকৃতির
এবং মাঝখানে দেখা যাচ্ছে যে সাদা এবং সাইড দিয়ে হচ্ছে ব্রাউন কালারের একটা বর্ডার তৈরি হয়েছে। তাহলে এই কথাটা একটু আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে সিমটমের মধ্যে দেখেন স্মল সার্কুলার টু ওভাল ডার্ক ব্রাউন টু পার্পলিশ ব্রাউন স্পট অন দা কোথায় কোথায় হচ্ছে লিভস, কোলেপ্টাইল অ্যান্ড গ্লুমস। এখন লিভস তো আমরা চিনি, কোলেপ্টাইল মানে হচ্ছে আপনার যখন হচ্ছে কোনো কিছু অঙ্কুরিত হয় সেই অঙ্কুরিতকে যেটা ঢেকে রাখে। যেমন সহজে আমরা বলি যে ধরেন একটা লাউয়ের বীজ যখন ওঠে, লাউয়ের বীজের উপরে ওর যে খোসাটা ওটাকে ঢেকে রাখে ওইটার নাম হচ্ছে কোলেপ্টাইল। তাহলে এখানে হচ্ছে কোলেপ্টাইল এবং হচ্ছে গ্লুম। কোলেপ্টাইল হচ্ছে যেটা আমাদের যে অঙ্কুরিত যে বীজ, মানে আমরা মনে রাখতে পারি যে বীজের উপরে যে আবরণটা থাকে সেটার নাম কোলেপ্টাইল। আর গ্লুমস হচ্ছে আমাদের যে ফুলের উপরে মানে কুলির উপরে যে আবরণটা থাকে সেটাকে বলে গ্লুমস। তাহলে এই যে ব্রাউন স্পটটা এটা তিনটা জায়গায় হতে পারে, লিভস, কোলেপ্টাইল এবং হচ্ছে গ্লুমস এটার উপরে হতে পারে। অ্যাজ দ্য স্পট ম্যাচিউরস দে ডেভেলপ এ গ্রেইশ অর হোয়াইটিশ সেন্টার, যেটা আমি বললাম যে হোয়াইটিশ সেন্টার উইথ এ রেডিশ ব্রাউন মার্জিন। মার্জিন বলতে দেখেন এর যে চারি সাইডে যে বর্ডারটা এটা হচ্ছে ব্রাউন কালার এবং মাঝখানে হচ্ছে হোয়াইট কালার। যখন সিভিয়ার ইনফেকশন হয় তখন হচ্ছে এই পাতাটা লিফটা হচ্ছে ড্রাই আপ মানে শুকায় যায়। ইনফেকশন অফ দ্য গ্লুমস ক্যান লিড টু পিকিরাইজ। পিকিরাইজ মানে হচ্ছে একটা যে রোগের নাম, মানে ব্রাউন স্পটের কারণে যদি আপনার হচ্ছে যে গ্লুমস এর মধ্যে মানে ফুলটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে এখান থেকে কোনো ইল্ড আসবে না, মানে কোনো ধান উৎপাদন হবে না। তো ওই যে রাইস ওইটাকে বলা হচ্ছে পিকি রাইস। এই পিকি রাইসটা হচ্ছে মূলত লো কোয়ালিটি একটা গ্রেইন তৈরি করে। যেহেতু আমরা কি বলছিলাম যে গ্লুমসটা হচ্ছে ফুলের যে আবরণ, এটার নাম হচ্ছে গ্লুমস। ওই গ্লুমেই যদি ব্রাউন স্পটটা হয় তাহলে ওইখান থেকে আমাদের যে গ্রেইনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে খুবই লো কোয়ালিটি একটা গ্রেইন তৈরি করে। এর কন্ট্রোল মেজারটা হচ্ছে দেখেন এখানে কন্ট্রোল মেজার সম্পর্কে আমরা একটু পরবর্তীতে কিছু কমন কথা বলবো, এখানে শুধু স্পেসিফিক এই দুইটা একটু মনে রাখবেন। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নাইট্রোজেন এবং ফার্টিলাইজার সার। এই সার দুইটা হচ্ছে আমাদের জমিতে অ্যাপ্লাই করতে হবে এবং সিডটাকে ট্রিটমেন্ট করতে হবে ব্যাবিস্টিন বা ভিটাভ্যাক্স দিয়ে। বেশিরভাগ জায়গায় সব সিডগুলোকে আমরা যে কোনো ধরনের ফাঞ্জিসাইড বিশেষ করে ব্যাবিস্টিন, ভিটাভ্যাক্স এইগুলো দিয়ে হচ্ছে সিডটা ট্রিটমেন্ট করি। তো যখনই কোনো সিড ট্রিটমেন্টের কথা আসবে তখন আপনারা এই দুইটা কেমিক্যালের কথা মানে উল্লেখ করতে পারেন। যেহেতু আমাদের এমসিকিউ আসবে আমাদের দেখতে হবে যে কি ধরনের ফাঞ্জিসাইড আছে। ব্রাউন স্পটের একটা হচ্ছে ফাঙ্গাস দিয়ে হয়, এজন্য এর সিড ট্রিটমেন্ট করার জন্য আমরা ফাঞ্জিসাইড ইউজ করব। তো আমি প্রথমে একটু বলে আসি যে যেহেতু যে কন্ট্রোল মেজারের ক্ষেত্রে দেখেন এখানে একটা স্লাইড একটু পরবর্তীতে আছে, এটা একটু আমরা দেখানো। এই যে দেখেন কমন কন্ট্রোল মেজার, এই যে কথাগুলো এখানে মূলত বাংলায় লিখছে আপনাদের একটু সহজে বোঝানোর জন্য। প্রত্যেকটা উদ্ভিদের রোগের কন্ট্রোল মেজারের ক্ষেত্রে এই কথাগুলো সবার ক্ষেত্রে আছে। যেমন রোগ প্রতিরোধী জাত, সুষম মাত্রায় নাইট্রোজেন সারের ব্যবহার, ফসল কাটার পর আক্রান্ত ফসলের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলা, মাটির নিচে চাপা দেওয়া, সঠিক দূরত্বে চারা রোপণ করা যাতে গাছের মধ্যে ভালোভাবে বায়ু চলাচল করতে পারে, শস্য পর্যায় মানে হচ্ছে ক্রপিং প্যাটার্ন যেটা এটা অনুসরণ করা, বীজ শোধন করা এবং সঠিক সেচ এবং সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। এখন দেখেন এইখান থেকে কিন্তু দেখেন যে এমসিকিউ আসার মতো কিন্তু কিছু নাই। এই জন্য আমি এই কন্ট্রোল মেজারের ভিতরে এই পয়েন্টগুলো কিন্তু উল্লেখ করি নাই, জাস্ট জানার জন্য আমি এখানে এক জায়গায় এই কথাগুলো লিখে দিয়েছি। তাহলে আমরা হচ্ছে পূর্বের স্লাইডটাতে চলে যাই। পূর্বের স্লাইডটা আমাদের যে রাইসের যে স্লাইডটা ছিল, এই যে দেখেন এখানে আমি কন্ট্রোল মেজারের ভিতরে লিখছি কি দুইটা কথা, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নাইট্রোজেন ফার্টিলাইজার আর সিড ট্রিটমেন্ট করতে হবে ভিটাভ্যাক্স বা ব্যাবিস্টিন দিয়ে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ব্লাস্ট অফ রাইস। এটা হচ্ছে ফাঙ্গাস দ্বারা হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হইলে তখন যে রোগটা হয় সেটার নাম হচ্ছে ব্লাস্ট অফ রাইস। এর যে কজাল যে অর্গানিজমের যে নাম, এই নামটা কিন্তু প্রথমে দেখাইছিলাম, ওইখান থেকে একটু পড়ে নিবে। এখন দেখেন এইটার যে স্পটটা দেখে কি বোঝা যাচ্ছে, স্পটটা দেখেন তো একটু আই শেপ। হ্যাঁ, আই শেপ তার মানে হচ্ছে স্পিন্ডল আকারে, যে দুই প্রান্ত সরু এবং মাঝখানে হচ্ছে মোটা, এবং এর মাঝেও দেখেন সাদা মানে মাঝে হচ্ছে হোয়াইট এবং সাইড দিয়ে যে বর্ডারটা আসছে বর্ডারটা হচ্ছে ব্রাউন কালারের। একটু কম্পেয়ার করুন তো, আগের যে ছবিটা ছিল সেটাও একই রকম না, কিন্তু আগেরটার যে লেশনটা এটা দেখেন গোলাকার অথবা হচ্ছে ওভাল আকৃতি, আর এই পরের যে লেশনটা এটা দেখেন তো প্রত্যেকটা লেশনই হচ্ছে আমাদের আই শেপ আর কি। তাহলে এই যে দুইটা পয়েন্ট বললাম, একটা হচ্ছে গোলাকার একটা হচ্ছে আই শেপ, এটা দিয়ে কিন্তু আপনি ব্লাস্ট এবং হচ্ছে ব্রাউন স্পট এই দুটোকে আপনি আলাদা করতে পারেন। তাহলে আমরা একটু দেখি যে ডায়মন্ড এবং স্পিন্ডল শেপড লেশন অন লিভস উইথ গ্রে অর হোয়াইট সেন্টার অ্যান্ড ব্রাউন অর রেডিশ ব্রাউন হচ্ছে বর্ডার। তারপরে কথা বলছে লেশন ক্যান অলসো অ্যাপিয়ার অন দা, কোথায় কোথায় হইতে পারে, কলার, নোটস এবং পেনিকেল নেক। পেনিকেল মানে যেখানে হচ্ছে আমাদের এই যে মানে ধানের যে গ্রেইনটা আসে ওর হচ্ছে গোড়াটাকে বলা হচ্ছে পেনিকেল। তাহলে মানে ওর গোড়াটাকে বলা হয় পেনিকেল নেক। তাহলে পেনিকেল নেকে হতে পারে, নোডে হতে পারে এবং হচ্ছে কলারে হতে পারে। দেখেন আমি পাশে এখানে একটা ছবি দিচ্ছি, এই যে গিট এটাকে বলা হয় হচ্ছে কি নোড।
আর কলারটা হচ্ছে কি যে যেখানে পাতা এবং হচ্ছে এই যে ডাটা এর যে সংযোগ স্থল ওইটাকে বলা হয় হচ্ছে কলার। তাহলে এটা হইতে পারে কলার, নোটস এবং হচ্ছে পেনিকাল নেকে আমার ব্লাস্ট অফ রাইসটা হয়ে থাকে। আর ব্রাউন স্পটটা কোথায় হয়ে থাকে মনে আছে আপনাদের? একটু যদি দেখি, দেখেন ব্রাউন স্পট হয়ে থাকে লিভস, কোলেপ্টাইল এবং হচ্ছে গ্লুমস। এভাবে একটু পার্থক্য করে পড়বেন। তারপর হচ্ছে নেক ব্লাস্ট। নেক ব্লাস্ট হচ্ছে কি কজেস দ্য নেক অফ দ্য পেনিক্যাল টু রট হুইচ ক্যান লিড টু পেনিক্যাল ব্রেকেজ এন্ড ফেলিওর টু দ্য ফিল গ্রেইন। দেখেন যে এইটা হচ্ছে মানে নেক ব্লাস্ট হচ্ছে ছবি হচ্ছে এইটা, যে এই যে এর যে নেকে মানে এই নেকে এখানে হচ্ছে আমার এই অর্গানিজমটা মানে ফাঙ্গাসটা এখানে আক্রমণ করছে, করে এইখানে আমার এটাকে আস্তে আস্তে ভেঙে ফেলে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে নেক ব্লাস্ট। এইটার কন্ট্রোল মেজারটা কি? কন্ট্রোল মেজারটা দেখেন এটা একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু এমসিকিউ আসার মতো, যে লেস নাইট্রোজেন এবং হাই পটাশিয়াম ফার্টিলাইজার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। লেস নাইট্রোজেন কম দিতে হবে আর পটাশিয়ামটা বেশি দিতে হবে, দিলে এই রোগটাকে কন্ট্রোল করা যাবে। তার মানে একটু বুঝতে পারি যে নাইট্রোজেনের পরিমাণ যদি বেশি হয় তাহলে যে রোগটা হয় তার নাম কি? সেটার নাম হচ্ছে ব্লাস্ট অফ রাইস। এবং এটার ক্ষেত্রে স্প্রের ক্ষেত্রে দেখেন কি বলছে, ব্যাবিস্টিন, কুপ্রাভেট অ্যাট সিডলিং এবং হচ্ছে পেনিকেল স্টেজ। সিডলিং এবং পেনিকেল স্টেজে দুইটা ফাঙ্গিসাইড, একটা হচ্ছে ব্যাবিস্টিন আর হচ্ছে কুপ্রাভেট, এইটা যদি আপনি স্প্রে করি তাহলে এই রোগটা থেকে কন্ট্রোল করা সম্ভব। তাহলে এই দুইটার ক্ষেত্রে আমরা একটু হচ্ছে জাস্ট ডিফারেন্সটা একটু দেখাই। দেখেন ব্রাউন স্পট হচ্ছে ড্রাই লেশন, এটা হচ্ছে ওয়াটার সক লেশন। একটা হচ্ছে ব্রাউন স্পট যেটা সেটা হচ্ছে স্লোলি, হ্যাঁ লেশনটা হচ্ছে এনলার্জ স্লোলি, আর এখানে লেশনটা হচ্ছে এনলার্জ কুইকলি। এটা হচ্ছে সার্কুলার টু ওভাল শেপ, এটা হচ্ছে স্পিন্ডল ডায়মন্ড বা হচ্ছে আই শেপ। এবং এটা কোথায় হয়? সিমটমস হচ্ছে লিফ এন্ড গ্রেইন, আর এটা সিমটম হচ্ছে লিফ, কলার, নোড এবং হচ্ছে পেনিকেল। পাশাপাশি দুইটা ছবি দিচ্ছে, আশা করি এইটা দেখলে আপনাদের ব্রাউন স্পট এবং হচ্ছে ব্লাস্ট এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এটা কিন্তু রাইসের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুইটা ডিজিজ। এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক আশা করি আপনারা পারবেন। এরপর আছে শীত রট অফ রাইস। শীত রট অফ রাইস, তো এটা হচ্ছে কিসের মাধ্যমে হয়ে থাকে? এটা দেখেন ফাঙ্গাসের মাধ্যমে হয়ে থাকে। আমি কিন্তু কজেন গুলো এখানে উল্লেখ করি নাই, একবারে প্রথম যে স্লাইডটা দেখেছিলাম ওইখানে দেওয়া আছে। এখন এর সিমটম গুলো কি কি? সিমটম হচ্ছে ইরেগুলার অবলং লেশন অন স্পেশালি ফ্লাগ লিভ। মনে আছে ফ্লাগ লিভ? আমরা এর আগে যখন 1 নম্বর লেকচারে সম্ভবত এই যে ফ্লাগ লিভ, টিলারিং, বুটিং স্টেজ এই কথাগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। যদি আপনাদের মনে না থাকে একটু দেখে আসবেন। ফ্ল্যাগ লিফটা হচ্ছে দেখেন আমি যে ছবিতে দেখাচ্ছি, এই যে ধানের যে আমরা বলি কি এটা শীষ, এই শীষের যে লিফটা ওটাকে কাভার করে রাখে সেটার নাম হচ্ছে ফ্ল্যাগ লিফ। দেখেন এই যে এটাকে বলা হচ্ছে কি ফ্ল্যাগ লিফ। এই যে লিফটা ওইটা হচ্ছে পেনিকেল গুলোকে মোড়ায় রাখে, ওইটার নাম হচ্ছে ফ্ল্যাগ লিফ। হ্যাঁ, এখন ওইটাকে বলা হচ্ছে ফ্ল্যাগ লিফ শীট দ্যাট এনক্লোজ এ ইয়ং পেনিকেল ডিউরিং দা বুটিং স্টেজ। বুটিং স্টেজ, মিল্কিং স্টেজ ওইগুলো একটু দেখে নেবেন, বুটিং স্টেজটা কি, মিল্কিং স্টেজ গুলো কি। এরপর আছে যে লেশন আর ইনিশিয়ালি গ্রেইশ হোয়াইট অ্যান্ড লেটার ডেভেলপ এ ব্রাউন মার্জিন। মনে রাখবেন যে প্রথম দিকে গ্রেইশ এবং পরের দিকে ব্রাউন। ধানের ক্ষেত্রে বেশিরভাগ যে রোগগুলো আছে সবগুলো মোটামুটি হচ্ছে ব্রাউন কালারের হয়ে থাকে, ব্রাউনিশ, হ্যাঁ ব্রাউনিশ হোয়াইটিশ এরকম হয়ে থাকে। অ্যাফেক্টেড লিপ শিট বিকাম সোলেন অ্যান্ড টিউব শেপ। তার মানে যখন এই রোগটা আক্রমণ করে তখন এই যে লিপ শিট যেটা আমরা ফ্ল্যাগ লিপ বলেছিলাম এটা হচ্ছে সোলেন হয়ে যায় এবং টিউব শেপ হয়ে যায়, মানে ওটা হচ্ছে ফুলে ওঠে। পেনিকেল দ্যাট হ্যাভ নট ইমার্জ টেন্ড টু রট, স্ট্রাইল, শ্রিভড অর পার্টিকুলারলি ফিল্ড গ্রেইন মে অকার। তাহলে যদি এই রোগটা হয় তাহলে হচ্ছে ধানের যে চিটা, ধানটা হচ্ছে চিটা হয়ে যায় অথবা ভালোভাবে কি পুষ্ট হয় না, ফলে আমাদের ইলটা হচ্ছে অনেক বেশি কমে যায়। এইটার কন্ট্রোল মেজারও দেখেন আগেরটার মতো হচ্ছে সেম, যে আপনার কম পরিমাণ নাইট্রোজেন এবং বেশি পরিমাণ ফার্টিলাইজার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারে, সেটা হচ্ছে টিল্ট ফাঙ্গিসাইড স্প্রে করবো। আমরা কয়েকটা ফাঙ্গিসাইড যেমন দেখেন পড়লাম, ব্যাবিস্টিন, বিটাভ্যাক্স, টিল্ট, এটা সবগুলো কিন্তু ফাঙ্গিসাইড। এখানে যে স্প্রেটা করা হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করা হবে, সেটা নাম হচ্ছে টিল্ট। এবং এটা হচ্ছে ইসি মানে হচ্ছে ইমালসিফিয়েবল কনসেন্ট্রেট, তার মানে যেটা হচ্ছে পানির সাথে মিশায় আমার হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। যদি ইউসি থাকে তাহলে সেটা বুঝে নেবেন যে সেটা হচ্ছে পানির সাথে মিশায় তারপরে অ্যাপ্লাই করতে হবে। যদি জি থাকে তাহলে বুঝতে হবে যে গ্রানুলার অবস্থা, মানে গ্রানুলার ফর্মে সেটাকে অ্যাপ্লাই করতে হবে। বাকানি ডিজিজ অফ রাইস। বাকানি ডিজিজ দেখেন এটাও কিন্তু ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। এই রোগটাকে খুব সহজেই বোঝা যায় যে ধান গাছের ভিতরে কিছু ধান গাছ দেখুন অনেক বেশি লম্বা হয়ে যায়, এই লম্বা হয়ে যাওয়াটাকে বলা হয় হচ্ছে বাকানি ডিজিজ। তাহলে ইনফেক্টেড সিডলিং অর অ্যাবনর্মালি টল, দেখেন অ্যাবনর্মালি টল, স্লেন্ডার মানে হচ্ছে লম্বা হয়ে যায়, অ্যান্ড পেল গ্রিন অর ইয়েলিশ। এইটাকে এই যে যেটা লম্বা হয়ে গেছে এটাকে বলা হয়েছে কি ফুলিশ সিডলিং। ফুলিশ সিডলিং কেন বলে? আমরা বলি না যে লম্বা মানুষের হাঁটুতে থাকে বুদ্ধি, মানে বোকা, লম্বা মানুষ সাধারণত বোকা হয়, এটা কিন্তু আসলে ঠিক না, কিন্তু তারপরে এরকম বলে। তো সেই বেসিসে যে ধান গাছটা অনেক বড় হয়ে গেছে সেটাকে বলা হচ্ছে কি যে ফুলিশ সিডলিং, হ্যাঁ মানে বোকা চারা আর কি। অফেন ডাই বিফোর রিচিং দ্য ম্যাচুরিটি, মানে ম্যাচুরিটি আসার আগে এটা হচ্ছে মারা যায়।
সাম ইনফেক্টেড প্লান্টস মে বি স্টান্টেড ইনস্টেড অফ এলংগেটেড। কিছু কিছু প্লান্ট আছে যেগুলো আসলে লম্বা হওয়ার পরিবর্তে অনেক বেশি খাটো হয়ে যায়। হ্যাঁ, নর্মালি হচ্ছে সবগুলো টল হয়, কিন্তু কিছু কিছু অনেক সময় লম্বা না হয়ে খাটো হয়ে থাকে। এ পিঙ্কিশ হোয়াইট ফাঙ্গাল গ্রোথ মে বি সিন এট দ্য বেজ অফ দ্য ইনফেক্টেড টিলার। এই টিলারের নিচের দিকে যে পিঙ্কিশ এবং হোয়াইট ফাঙ্গালের যে গ্রোথ, ওই স্পটগুলো এখানে দেখা যায়। সার্ভাইভিং প্লান্টস অফেন প্রডিউস এমটি পেনিকেল। যদি কোনোটা বেঁচেও থাকে তাহলে সে কোনো ধরনের কোনো পেনিকেল ইনিশিয়েশন সেটা থেকে হয় না। এরও কন্ট্রোল মেজারটা দেখেন একই রকম, লেস নাইট্রোজেন এবং হাই ফার্টিলাইজার, হাই পটাশিয়াম ফার্টিলাইজার। দেখেন এখানে নাইট্রোজেনের কথাটা কেন বারবার বলা হচ্ছে, কারণ হচ্ছে ধানের ক্ষেত্রে কিন্তু ইউরিয়া যে সারটা, ইউরিয়া কিন্তু মূলত হচ্ছে নাইট্রোজেন হিসেবে, মানে নাইট্রোজেনের জন্য ইউরিয়া সার ব্যবহার করা হয়। এই ইউরিয়াটা ধানের কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এইটা যদি আপনার পরিমাণটা ঠিক না হয় তাহলে আপনার ধানে এই রোগগুলো হতে পারে। এজন্যই এই মানে কন্ট্রোল মেজারের ভিতরে বলা হচ্ছে যে লেস নাইট্রোজেন এবং হাই হচ্ছে পটাশিয়াম। এবং এটারও এই সিড ট্রিটমেন্ট আগের মতো আমরা ব্যাবিস্টিনের মাধ্যমে করতে পারি অথবা হট ওয়াটার। হট ওয়াটারটা একটু মনে রাখবেন যে হট ওয়াটারতে কিভাবে সিড ট্রিটমেন্ট করা হয়, 50°C তাপমাত্রায় 5 মিনিট ওইটাকে হচ্ছে ভিজিয়ে রাখা হয়। ভিজিয়ে রাখলে যদি এখানে কোনো ফাঙ্গাস ডিজিজ থেকে থাকে তাহলে সেটা হচ্ছে মারা যায়। এরপর আসছে ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট। দেখেন এটাকে আমরা শর্টে বলে হচ্ছে বিএলবি অফ রাইস, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, বিএলবি অফ রাইস। যেহেতু এটার ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট, তাহলে এটা কিন্তু আমার ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়া, জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়া। তো এটাকে আমরা কিভাবে বুঝবো, দেখেন একটু ছবি দেখলে বোঝা যাচ্ছে যে একবারে পাতার যে মার্জিন বরাবর এই যে আপনার ব্রাউন যে কালার, দেখেন ব্রাউনিশ এবং হোয়াইটিশ কালার হয়ে গেছে মার্জিন বরাবর। এবং এইটা যত সিভিয়ার স্টেজ আছে তখন পাতাটাকে মনে হচ্ছে কি যে শুকায় একবারে পুড়ে পুড়ে গেছে, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। আর নিচে এখানে যে পাতাটা আছে এখানে দেখা যাচ্ছে কি যে পানির মতন কিছু একটা আছে। তো একটা কমন কথা মনে রাখবেন, ব্যাকটেরিয়া দিয়ে যদি কোনো রোগ হয় তাহলে সেখানে ব্যাকটেরিয়ার একটা হচ্ছে যে পানির মতো অংশটা, এটাকে বলা হচ্ছে উজ। হ্যাঁ, এই উজ বের হয় আর কি, উজ বের হয়। এই ব্যাকটেরিয়ার রোগ বোঝার সহজ একটা সিস্টেম হচ্ছে আপনার পাতাতে অথবা কাণ্ডে এই উজ দেখা যাবে, একটু ভেজা ভেজা মতন মনে হবে। তাহলে আমরা একটু দেখি যে সিমটম গুলো কি। সিডলিং মে উইল্ট এন্ড ডাই, এ কন্ডিশন নোন অ্যাজ ক্রিসেক। এই ক্রিসেক হচ্ছে আমার যে বিএলবির কারণে যে মানে বিএলবি জন্য যে রোগটা হয় সেটা, সে রোগের নাম হচ্ছে কি ক্রিসেক। ক্রিসেক মূলত হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। এটা কিন্তু একটা রোগের নাম। সেই রোগটা হচ্ছে, এই রোগটার একটা নাম কি বিএলবি, মানে লিফ ব্লাইট। হ্যাঁ, রাইসের যে লিফ ব্লাইট সেটার নাম হচ্ছে ক্রিসেক। তো ক্রিসেক হলে কি হবে, এটা হচ্ছে সিডলিং গুলো উইল্ট হবে এবং হচ্ছে মারা যাবে। On older plants, water-soaked streaks appear on the leaf tip and margin. তার মানে যে গাছগুলো একটু বয়স হচ্ছে সেগুলো হচ্ছে মার্জিন, মানে যে প্রান্ত বরাবর এবং এই মাথার দিকে আমার হচ্ছে এখানে একটা ওয়াটার সফট কিছু লেশন হচ্ছে দেখা যাবে। দিস স্ট্রিক এনলার্জ এন্ড টার্ন ইয়েলো টু গ্রেইশ হোয়াইট উইথ ওয়েভি এডস। তার মানে দেখেন যে এটা যখন আস্তে আস্তে আমার হচ্ছে গ্রেইশ, হোয়াইটিশ টু গ্রেইশ কালারে পরিণত হবে। আর ইন দ্য মর্নিং মিল্কি অর অপেকিউ ব্যাকটেরিয়াল ওজ মে বি প্রেজেন্ট অন দ্য লেশন। তাহলে সকালের দিকে আমরা এখানে দেখবো কি যে দুধের মতো অথবা স্বচ্ছ কোন একটা ওজ, মানে পানি পানি মতো এখানে দেখা যাচ্ছে। একটু দেখলে আপনি বুঝবেন, এই ওজ কথাটা দিয়ে বুঝবেন সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ। সিভিয়ার ইনফেক্টেড ফিড লুকস লাইক বার্নড বাই ফায়ার। যখন হচ্ছে প্রচুর পরিমাণ হয় তখন মাঠে দেখলে মনে হয় না কেউ আগুন ধরা দিচ্ছে অথবা উপরের দিক থেকে পুড়ে পুড়ে গেছে, এরকম হচ্ছে মনে হয়। কন্ট্রোল মেজারটা কি দেখেন, এক্সেস ইউরিয়া শুড বি অ্যাভয়েডেড। মানে সে আগের মতনই যে লেস নাইট্রোজেন হচ্ছে ব্যবহার করতে হলে এক্সেস ইউরিয়া ব্যবহার করা যাবে না। এবং আরেকটা কথা বলছি সেটা হচ্ছে ওয়াটার শুড বি ড্রেইনড আউট হোয়েন ডিজিজ অ্যাপিয়ার। তাহলে যখন আপনি দেখবেন যে এই ডিজিজটা মাঠে হইছে তখন ধানের ক্ষেত্রে পুরো পানিটা হচ্ছে ড্রেন আউট করে দিতে হবে। তাহলে কি হবে, এই যে ব্যাকটেরিয়ার যে উজগুলো আছে, উজ থেকে কিন্তু পরবর্তীতে সে আবার রোগটা ছড়ায়। তাহলে আপনি যদি পানিটাকে পুরোপুরি ড্রেন আউট করে দেন তাহলে পানির সাথে ওই উজটা মিশে আপনার মাঠ থেকে ওইটা ড্রেন আউট হয়ে যাবে, ফলে এই রোগটাকে কিছুটা কন্ট্রোল করা সম্ভব। এরপর আসি ব্যাকটেরিয়াল লিপ স্ট্রিক, এটাকে বলা হয় বিএলএস ডিজিজ। এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ওই একই ব্যাকটেরিয়া দেখেন জ্যান্থোমোনাস। তো এইটার যে ভ্যারাইটি সেটা হচ্ছে ওরাইজি কোলা, আর আগে যেটা ছিল ওইটার যে ভ্যারাইটি ছিল ওটার নাম ছিল কি ওরাইজি ভ্যারাইটি, ওরাইজি, আর পরটা হচ্ছে ওরাইজি কোলা। তো এটার ক্ষেত্রে কি পার্থক্যটা দেখেন, আগেরটা ছিল হচ্ছে আপনার মার্জিন বরাবর, আর এইটা হচ্ছে আপনার একেবারে যে মাঝখানের যে ভেইন মানে শিরা, ধানের যে মানে সমান্তরাল ভাবে যে শিরাগুলো থাকে সেই শিরা বরাবর হচ্ছে এই ইয়েলিশ টু হোয়াইটিশ কালারটা হচ্ছে দেখা যায়। এবং পরবর্তীতে এটাও কিন্তু ওই মানে আগুনে পুড়ে যাওয়ার মতন অবস্থা মনে হয়, এবং এখানে হচ্ছে ব্যাকটেরিয়াল উলস দেখা যাবে। তো একবার আমি একটু একটু পড়ি যে ফাইন ন্যারো ওয়াটার সক
ট্রান্সলুসেন্ট স্ট্রিক বিটুইন দ্য লিফ ভেইন। তাহলে দেখেন এটা হচ্ছে মূলত লিফ ভেইনের ভিতরে যদি আপনি দেখতে পান তাহলে সেটা হচ্ছে বিএলএস, আর যদি আপনি মার্জিনে বা টিপে দেখতে পান তাহলে সেটা হচ্ছে বিএলবি। These streaks are initially dark green and later become yellowish gray to brown. Under humid condition, tiny yellow bits of bacterial ooze, এই ব্যাকটেরিয়াল উজটা হচ্ছে এটা দেখা যাবে, আগেটা দেখা গেছিল কি সকালের দিকে, আর এটা হচ্ছে হিউমিড কন্ডিশনে এটা দেখা যাবে। দ্য স্ট্রিক্স আর টিপিক্যালি লাইনার, বলছে যে এই যে দাগগুলো দেখেন সবগুলো কিন্তু লম্বা লম্বা মানে লাইনার অবস্থায় থাকে। কন্ট্রোল যেটা কি অ্যাপ্লিকেশন এন্ড স্প্রে পটাশিয়াম ফার্টিলাইজার, এইটা একটু স্পেশাল ভাবে মনে রাখতে হবে। এর আগের গুলোতে সবগুলোই ছিল যে আপনি নাইট্রোজেন এবং পটাশিয়ামটা হচ্ছে অ্যাপ্লাই করবেন, মানে মাঠে অ্যাপ্লাই করবেন মাটিতে। আর এইখানে কি বলছে যে অ্যাপ্লিকেশন মানে অ্যাপ্লাই করবেন প্লাস হচ্ছে স্প্রে করতে পারেন আপনি। তাহলে অ্যাপ্লিকেশন এন্ড স্প্রে অফ পটাশিয়াম ফার্টিলাইজার এবং সিড ট্রিটমেন্ট ওই একই রকম বিটা ব্যাক্স দিয়ে করতে পারেন, ব্যাবিস্টিন দিয়ে করতে পারেন, অথবা এখানে দিচ্ছে কি অ্যাগ্রিমাইসিন, এটা হচ্ছে একটা ছত্রাকনাশক। তাহলে এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা ছত্রাকনাশক গুলো আছে এগুলো একসাথে একটু মুখস্থ করে ফেলবেন। আমাদের অন্য একটা লেকচারে কিন্তু যে ফাঙ্গিসাইড, তারপর হচ্ছে ইনসেক্টিসাইড, এগুলোর কিন্তু নাম পড়তে হবে কিছু, হ্যাঁ, এগুলো একটু মনে রাখতে হবে। এরপর আসি উফরা ডিজিজ অফ রাইস। দেখেন এতক্ষণ যতগুলো রাইসের রোগ পড়লাম সবগুলো হচ্ছে ফাঙ্গাস দিয়ে, একমাত্র আছে সেটা হচ্ছে যে নেমাটোড দিয়ে হয়ে থাকে, সেটা নাম হচ্ছে কি উফরা ডিজিজ অফ রাইস। এখন এই উফরাটা হচ্ছে তিনটা স্টেজ হয়ে থাকে, একটা হচ্ছে সিডলিং উফরা, থোর উফরা, আর একটা হচ্ছে পাক্কা উফরা। তিনটা পর্যায়ে হচ্ছে উফরা রোগটা হয়ে থাকে। উফরা হইলে গাছটা আসলে মারা যায় এবং এখানে কোনো ধরনের কোনো প্যানিক্যাল ইনিশিয়েশন হয় না। এখন সিডলিং উফরা মানে কি, যে সিডলিং স্টেজে যদি এই নেমাটোডটা আক্রমণ করে তাহলে সেটাকে বলা হবে কি সিডলিং উফরা। আমরা দেখি স্প্লাশ অফ হোয়াইট পাসেস মানে দাগ, পাসেস মানে দাগ, অ্যাপিয়ার্স এট দ্য বেজ অফ দ্য ইয়ং, মানে ইয়ং অবস্থায় সিডলিং অবস্থায় এর হচ্ছে গোড়ার দিকে বেজে আমার হচ্ছে এই দাগগুলো দেখা যায়। হোয়াইট প্যাসেজ টার্ন ব্রাউন ডিসকালারেশন এন্ড দেন ডাই, প্রথমে সাদা থাকে পরবর্তীতে এটা ব্রাউন হয়ে আস্তে আস্তে গাছটা মারা যায়। থোর উপরা, থোর বলতে বোঝানো হচ্ছে যখন হচ্ছে যে ফ্ল্যাগশিপটা তৈরি হয়, মানে থোর বলতে আমার মাত্র গাছে ধান আসার পূর্ব মুহূর্ত যেটা, সেটার নাম হচ্ছে কি থোর। দেখেন শীত, শীত হচ্ছে লিপ শীট আর কি, লিপ শীট এনক্লোজ দা সোলেন এয়ার অর হেড, এয়ার অর হেড মানে ওই যে ধানের যখন কুড়িটা আসে মানে পেনিকেলটা আসে ওইটাকে যখন হচ্ছে মোড়ায় রাখে মানে এনক্লোজ করে রাখে, বিকামস হচ্ছে স্পান্ডাল স্পেন্ডেল, হ্যাঁ, দি পেনিকেল বিকামস টুইস্টেড এন্ড ফেইলস টু প্রডিউস গ্রেইন। তাহলে যখন এই উফরা রোগটা হয় তখন কি হয়, ওই যে লিভ যে শীটটা, লিভ শীটটা হচ্ছে মুড়ে যায়, মানে মুড়ায় ফেলানোর মতন হয়, হইলে ওর ভিতরে তখন কোনো গ্রেইন তৈরি হয় না। আর লাস্টে হচ্ছে কি পাক্কা উফরা। পাক্কা উফরা কোন স্টেজ হয় দেখেন, যখন হচ্ছে পেনিকেল ইমার্জ, মানে ধরেন এর সিডলিং অবস্থায় হয় নাই, থোর অবস্থায় হয় না, যখন পেনিকেল আসছে তখন যদি রোগটা হয় তখন তার নাম হচ্ছে পাক্কা উফরা। তাহলে যখন পেনিকেল মে ইমার্জ তখন কি হবে, ফ্রম দ্য শীথ এন্ড প্রডিউস ফিউ গ্রেইনস অর পোর কোয়ালিটি গ্রেইনস, দ্য ডিজিজ ফার্স্ট অ্যাপিয়ার ইন দ্য প্যাসেজ এন্ড দেন কাভার্স এন্টার ফিল্ড, মানে প্রথমে হচ্ছে একটা ক্ষুদ্র জায়গায় হয়ে পরবর্তীতে সমস্ত মাঠে ছড়াই পড়ে। এটা হচ্ছে কিসের মাধ্যমে থেকে, নেমাটোডের মাধ্যমে। তো এই নেমাটোডের মাধ্যমে এটার ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে যে ক্রপ রোটেশন, মানে আপনি প্রত্যেক বছরই ধান না লাগায় মধ্যে 2-1 বছর গ্যাপ দিতে হবে, বা অন্য কোনো ফসল আপনাকে ফলাতে হবে। এবং সেটা কি, ধানটা আমাদের কি গ্রামিনী ফ্যামিলি, এই গ্রামিনী বাদে অন্য কোনো ফ্যামিলিতে, কারণ কি গ্রামিনীর অন্যান্য যে উদ্ভিদগুলো আছে, প্লান্টগুলো আছে, সেখানেও কিন্তু এই নেমাটোডটা আমাদের ডরমেন্ট অবস্থায় থাকতে পারে। এজন্য ক্রপ রোটেশন করতে হবে সেটা নন গ্রামিনাস যে প্লান্টগুলো আছে তাদের সাথে। আর এখানে স্প্রে করতে হবে কি ফ্রডন 3, দেখেন যে জি আছে, এটা হচ্ছে আমি কি বলেন গ্রানুলার, মানে দানা অবস্থায় এটা হচ্ছে আপনি স্প্রে করবেন। এটা করলে রিডিউস দা নেমাটোড পপুলেশন, পপুলেশনটা হচ্ছে কম হয়। এখন দেখেন এইখানে এইটা গুরুত্বপূর্ণ, যদিও এখানে অনেকগুলো রাইস ভ্যারাইটির নাম আছে তারপরেও হচ্ছে একটু দেখবেন, কিছু কিছু মুখস্থ করার একটু চেষ্টা করবেন। তো তার আগে একটু বলি যে 1 নম্বর লেকচারে ওইখানে আমি মনে হয় একটা কথা আপনাদের বলছিলাম যে বিরি ধানগুলো লেখা হয় হচ্ছে বিআর দিয়ে অথবা বিরি ধান, হ্যাঁ বিরি ধান এভাবে বানান করে। তো এইটা একটু কারেকশন করতেছি, সেটা হচ্ছে আসলে শুধু বিআর দিয়ে লেখা হয় বিরির পুরাতন যে জাতগুলো ছিল, মূলত হচ্ছে 1973 সাল থেকে 1993 সাল পর্যন্ত যে ধানগুলো উৎপন্ন করছে বিরি, সেগুলো হচ্ছে শুধু বিআর দিয়ে লেখা হয়। আর 93 পরে যে ধানগুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বিরি ধান দিয়ে লেখা হয়। তো এই 93 পর্যন্ত মূলত হচ্ছে আপনার বিআর 34 পর্যন্ত আছে, কিন্তু কথা হচ্ছে যে বিরি 27, 28, 29, হ্যাঁ এইগুলো অনেক জনপ্রিয় একটা জাত।
এবং হচ্ছে একটু হাই ইল্ডিং জাত। এখনো পর্যন্ত কিন্তু ওই যে আমরা বলি না 28, ওই 28 মানে কিন্তু বিরি ধান 28 আর কি। তো যেহেতু এগুলো অনেক জনপ্রিয়, এই জন্য নর্মালি যে 27, 28 থেকেই শুরু করে এগুলোকে বিরি ধান হিসেবে লেখা হয়। তাহলে মনে রাখবেন যে যেগুলো পুরাতন ভ্যারাইটি মোটামুটি 27-এর আগে পর্যন্ত ওইগুলোকে BR দিয়ে লেখা হয়, আর 27-এর পরে গেলে সেগুলোকে বিরি ধান হিসেবে লেখা হয়। যেমন দেখেন এই যে BR 26 কিন্তু বিরি ধান 27 হিসেবে লেখা হয়েছে। হ্যাঁ, তারপর আমি এটা ওইখানে দেখবেন যে 1 নম্বর লেকচার ওইখানে একজন একটা কমেন্ট করছিল, ওইখানে আমি আরো সুন্দরভাবে লিখে দিয়েছি, আপনার দরকার একটু পড়ে নেবেন। তো এই যে ডিজিজ রেজিস্ট্যান্ট ভ্যারাইটি অফ রাইস, তো এটা কিন্তু একটা কন্ট্রোল মেজার্স। কন্ট্রোল মেজার্সটা কি, যে আপনার ধানের যে রোগগুলো হয়, আপনি যদি ওই রোগের রেজিস্ট্যান্ট কোনো ভ্যারাইটি ইউজ করেন তাহলে ওই রোগগুলো কিন্তু আর হবে না। তাহলে লিভ ব্লাইট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এইখানে এগুলো আমি লিখছি, ব্লাস্ট রেজিস্ট্যান্ট, শীট রথ রেজিস্ট্যান্ট, বাকানি রেজিস্ট্যান্ট, টুংগ্রো রেজিস্ট্যান্ট, উফরা রেজিস্ট্যান্ট। যদি আমরা কিন্তু টুংগ্রো এটা পড়ি না, টুংগ্রোটা হচ্ছে ভাইরাস দিয়ে হয়। হ্যাঁ, তুমি তো প্রথমে বলছিলাম যে ভাইরাস রোগের কিন্তু আসলে ওইভাবে কোনো কন্ট্রোল নাই, ওইটাকে যদি হয় তাহলে ওই মানে ওটা হচ্ছে উড়াই ফেলতে হবে বা হচ্ছে পোড়াই ফেলতে হবে, এটা হচ্ছে ট্রিটমেন্ট। তো এই যে টুংরা ভাইরাস দিয়ে হয়, তো ভাইরাসের ক্ষেত্রে সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এই ভাইরাস রেজিস্ট্যান্ট যে জাতগুলো আছে জাতগুলো হচ্ছে রোপণ করা। তো আপনারা হচ্ছে এই শখটা একটু ভালো করে পড়বেন। আপনার সব ভ্যারাইটি অ্যাটলিস্ট না পড়েন, বিশেষ করে যেগুলো বিরি ধান দিয়ে লেখা আর কি, হ্যাঁ উন্নত ভ্যারাইটি, এই ভ্যারাইটি নামগুলো একটু মনে রাখবেন। দেখবেন যে একই ভ্যারাইটি 2-3 জায়গায় কিন্তু আছে। যেমন দেখেন যে লিপ ব্লাইট, এটা কি বিরি ধান 27, আবার দেখেন টুংরো, এটা কিন্তু বিরি ধান 27 আছে। তো আপনারা এটা একটু আহ, পড়বেন, কারণ এখান থেকে একটা এমসিকিউ কিন্তু আসতে পারে, কারণ কোনটা কি রেজিস্ট্যান্ট, হ্যাঁ একটা এমসিকিউ কিন্তু আসতে পারে, একটু পড়বেন, তারপরে দেখা যাক যে কি হয়। তাহলে আমাদের ধানের আমরা যে রোগগুলো পড়লাম ওইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন। আর এর থেকে আপনারা যে একটু করবেন সেটা হচ্ছে আমি প্রথমে যে লিস্টটা দিয়েছিলাম ওই লিস্ট অনুযায়ী ওই রোগগুলো আরো যদি কিছু সিমটম একটু পড়তে পারেন সেটা হচ্ছে ভালো হয়, কারণ আমার ক্লাসটা ধরেন 1 ঘন্টা 10-15 মিনিটের ভিতরে সবগুলো কিন্তু কাভার করা সম্ভব না। এই জন্য আমি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়াই দিচ্ছি, আর কোনগুলো পড়তে হবে তার কিন্তু একটা লিস্ট আমি প্রথমে দিয়ে দিয়েছি। একই রকম ভাবে ডিজিজ অফ হুইটের ক্ষেত্রে দেখেন কি কি রোগ আছে, লিপ স্পট, লিপ গ্লস, লিপ ব্লাইট, ব্ল্যাক পয়েন্ট, সবগুলো হচ্ছে একই, এবং এইগুলো হচ্ছে হয়ে থাকে আপনার মোটামুটি মানে মাত্র কি দিয়ে, ফাঙ্গাস দিয়ে, ফানজাই। হ্যাঁ, এবং এই যে ফানজার নাম কি, বাইপ্লরিস সরোকিয়ানা। আমরা তো এটা জানি যে ফাঙ্গাস হচ্ছে প্লুরাল, ফানজি হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমরা এখানে লিখছি কি ফানজি। ফুটরট যেটা এটা হচ্ছে ফাঙ্গাস দিয়ে, আর লোজেসমার যেটা সেটা হচ্ছে ফাঙ্গাস দিয়ে, এবং পাউডারের মিল্ডো সেটা হচ্ছে ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। তার মানে হুইটের যে রোগগুলো আমরা এখানে মূলত দেখাইছে সবগুলো হচ্ছে ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। তো আমরা প্রথম যে রোগটা সেটা হচ্ছে লিপ স্পট, লিপ ব্লস বা লিপ ব্লয়েট, এবং হচ্ছে ব্ল্যাক পয়েন্ট অফ হুইট। এইগুলো রোগগুলো হয়ে থাকে কিসের মাধ্যমে, ফাঙ্গাসের মাধ্যমে। সিমটমটা কি, সিমটম হচ্ছে ডিজিজ ইউজুয়ালি ফাউন্ড ইন টিলারিং স্টেজ এন্ড ম্যাক্সিমাম ইন দা ফ্লাগ লিফ। ফ্লাগ লিফ ঠিক একই রকম ধানের ক্ষেত্রে যেটা বলছিলাম, যখন হচ্ছে এই যে হুইটের গ্রেইন গুলো আসে, গ্রেইন গুলো আসার পূর্ব মুহূর্তে একটা পাতা দিয়ে গ্রেইন গুলোকে মোড়ানো থাকে, মানে পাতার মধ্যে গ্রেইন গুলো থাকে, ওই পাতাটাকে বলা হয় হচ্ছে ফ্লাগ লিফ। তাহলে যদি আসে যে কোন স্টেজে মূলত লিফ স্পট গুলো হয়ে থাকে, তাহলে উত্তর হবে কি, ক্লিয়ারিং স্টেজে। হ্যাঁ, ক্লিয়ারিং স্টেজ হচ্ছে আমাদের লিপ স্পট বা লিপ ব্লাইট এগুলো হয়ে থাকে। ব্রাউন স্পট সারাউন্ডেড বাই ইওলিশ হলো, পাতাটা একটু খেয়াল করেন। ধানের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, এই স্পটগুলোর মাঝখানে ছিল হচ্ছে সাদা আর সাইড দিয়ে ছিল হচ্ছে ব্রাউন, আর এটার ক্ষেত্রে দেখেন মাঝখানে ব্রাউন আর সাইডের বর্ডারটা হচ্ছে কি ইওলিশ কালার, ইওলিশ হলো। স্পটস আর রাউন্ড এন্ড ওভাল শেপ, অলসো অ্যাটাক হচ্ছে এমব্রায়ো অফ দ্য গ্রেইন, মানে গ্রেনের যে এমব্রায়োটা থাকে সেই এমব্রায়োটাকেও সে অ্যাটাক করতে পারে, নাকি সিডের সাথেই কিন্তু আমার এই ফাঙ্গাসটা লেগে থাকতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে, সিডটাকে ট্রিটমেন্ট করতে হবে। তারপর আমরা এখানে এসেছি অর্গানিজম ট্রান্সমিট থ্রো, এই দেখেন পরের কথা আসছে সিডের মাধ্যমে আমার অর্গানিজমটা ট্রান্সমিট হতে পারে। তাহলে কন্ট্রোল মেজারটাকে স্প্রেইং টিল্ট ইসি 250 1 ml 1 লিটার। এই পরিমাণ না পড়লেও সমস্যা নাই, জাস্ট টিল্ট এটা আমরা একটু মনে রাখবো। লুজ স্মার্ট অফ হুইট, এই হুইটের ক্ষেত্রে এই রোগটা হচ্ছে গুরুত্বপূর্ণ। স্মার্ট, হ্যাঁ হুইটের ক্ষেত্রে এই স্মার্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রোগ। এই জন্য আমি এটাকে এই কজল অর্গানিজমের নামটা লিখছি ইউস্টিলাগো টিটিসি, নামটা মনে রাখবেন। সিমটম গুলো কি, ব্ল্যাক পাউডারি masses of spores completely replacing the kernel within the wheat head। তার মানে বলছে কি যে ব্ল্যাক এবং পাউডারি যে মানে কি বলে, মানে পাউডারি যে স্পোর গুলো আছে এই স্পোর গুলো হুইটের যে গ্রেইন, এই গ্রেইনটাকে পুরোপুরি আপনার একেবারে হচ্ছে ধ্বংস করে ফেলে। হ্যাঁ, ওই হুইটের গ্রেইনটাকে বলা হয় হচ্ছে কার্নেল, হুইটের যে গ্রেইন, হ্যাঁ হুইটের গ্রেইনটাকে বলা হয় হচ্ছে কি কার্নেল। তার মানে যখন হচ্ছে এই রোগটা হয় ওই রোগটা ওর গ্রেইন গুলোকে পুরোপুরি নষ্ট করে ফেলে।
দ্য আর্লি ইমার্জেন্স অফ হেডস অন ইনফেক্টেড প্লান্টস কম্পেয়ার টু দ্য হেলদি ওয়ান্স। তার মানে বলছে যে আক্রান্ত গাছগুলো সুস্থ গাছের আগে হচ্ছে শীষ বের হয়, মানে যে গাছগুলোতে রোগটা আক্রমণ করে সেই গাছে কি তাড়াতাড়ি হচ্ছে আপনার গমের যে শীষ, এই গমের শীষটা হচ্ছে বের হয়। 3 নম্বর পয়েন্টে বলছে এ বেয়ার র্যাকিস, দ্য বেয়ার র্যাকিসটা কি সেন্ট্রাল স্টক অফ দ্য হচ্ছে হেড রিমেনিং আফটার দ্য স্পোর্স হ্যাভ বিন ডিসপার্সড বাই দ্য উইন্ড অ্যান্ড রেইন। এটা হচ্ছে বাতাস এবং বৃষ্টির কারণে এই স্পোরগুলো যখন হচ্ছে পড়ে যায়, মানে বাতাস বৃষ্টিতে যখন স্পোরগুলো পড়ে যায় তখন ওইখানে কিন্তু তার কোনো গ্রেইন থাকে না, শুধুমাত্র ওর ওই যে মানে কি বলে ওর যে ডাটাটা, মানে গমের যে ডাটা, ওই ডাটাটা শুধুমাত্র পড়ে থাকে, কোনো গ্রেইন কিন্তু ওর গায়ে থাকে না। সর্বশেষ যে পয়েন্ট সেটা হচ্ছে নর্মাল অ্যাপিয়ারেন্স অফ দ্য প্লান্ট আনটিল দ্য হেডস বিগিন টু ইমার্জ। শীষ বের হওয়ার আগ পর্যন্ত এই গাছগুলোকে সুস্থ মনে হয়, মানে যতক্ষণ পর্যন্ত ধরেন শীষ বের হইছে আমার এই ফাঙ্গাসটা আক্রমণ করে নাই ততক্ষণ পর্যন্ত কিন্তু গাছটাকে দেখে মনে হয় সুস্থ, যদিও ওর ভিতরে কিন্তু রোগটা থাকে, কিন্তু দেখে মনে হয় হচ্ছে সুস্থ। আমি এই যে সিমটম গুলোর নিচে কিন্তু বাংলাটা লিখে দিচ্ছি, আপনার কিন্তু বাংলাটা কেন লিখে দিচ্ছি, কারণ বাংলাটা পড়লে সহজে মনে থাকে। আর আপনি যদি বাংলাটা পড়ে মনে রাখতে পারেন, আপনার কিন্তু 4টা অপশন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে কোনটা উত্তর হবে। আর আপনি ইংরেজি পড়লেন যদি মনে না থাকে আপনার কিন্তু কাজ হবে না। যেন বাংলাটা কিছু কিছু ক্ষেত্রে আমি বাংলাটা নিয়ে আসছি, কারণ যেটা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন সেটার সাথে আমি বাংলা নিয়ে আসছি, কঠিন এবং প্লাস ইম্পর্টেন্ট। আমি বললাম যে গমের ক্ষেত্রে কিন্তু স্মার্ট রোগটা অনেক গুরুত্বপূর্ণ। এবার সে পাউডারি মিলডিউ অফ হুইট, সেটা হচ্ছে ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। এটা হচ্ছে যেহেতু পাউডারি মিলডিউ অফ হুইট লেখাই আছে, তো এটা হচ্ছে পাউডারের মতো হচ্ছে একটা আবরণ থাকবে। দেখেন হোয়াইট কটনি অর পাউডারি পাসেস মানে দাগ অ্যাপিয়ার অন দ্য আপার সারফেস অফ দ্য লিভস অন দ্য স্টেম। এর প্রথম অবস্থায় পাউডারি মতন একটা যে স্পট, এটা হচ্ছে লিফের উপরের দিকে থাকে। অ্যাজ দ্য ডিজিজ প্রোগ্রেস দিস প্লাস টার্ন গ্রে অর ব্রাউন অ্যান্ড এন্ডলার্স, মানে যখন ধীরে ধীরে খারাপের দিকে যায় তখন এটা হচ্ছে গ্রেতে, মানে হোয়াইট থেকে গ্রে কালারের দিকে টার্ন করে। ইয়েলো স্পটস আর অফেন ভিজিবল অন দ্য আন্ডার সাইড অফ দ্য এফেক্টেড লিফ। এরপরে দেখবেন যখন ইয়েলো হয়ে যায় তখন স্পট দেখা যায় কি যে নিচে দেখাইছি পাতার হচ্ছে নিচ সাইডে, আর যখন হোয়াইট পাউডারি তখন সেটা থাকে হচ্ছে উপর সাইডে। এটা কিন্তু মনে রাখবেন, যখন ইয়েলো স্পট তখন হচ্ছে পাতার নিচে দেখা যাবে, আর হোয়াইট স্পটটা হুইটের পাতার উপরে দেখা যাবে। ইন সিভিয়ার কেস দ্য এন্টার লিফ টার্নস ইয়েলো অ্যান্ড ড্রাইস আপ অ্যান্ড ডাইস। এটার ক্ষেত্রে কি করতে হবে, স্প্রেইং সালফার। এই সালফারটা কিন্তু একটা ফাঙ্গিসাইড, সালফার মানে হচ্ছে গন্ধক, হ্যাঁ গন্ধক, এটা একটা কি ফাঙ্গিসাইড। 2 to 3 times at 12 days interval, মানে 12 দিন পর পর, মানে 2 থেকে 3 বার হচ্ছে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে 12 দিন পর পর এটা স্প্রে করতে হবে। আর ম্যানেজ হচ্ছে নাইট্রোজেন ফার্টিলাইজার, নাইট্রোজেন ফার্টিলাইজারটা ম্যানেজ করতে বেশি কম না হয়ে থাকে। এটা তো আগে আমরা দেখাইলাম যে হুইট এবং হচ্ছে রাইসের ক্ষেত্রে আমাদের কমন কন্ট্রোল মেজার হচ্ছে এইগুলো। দেখেন এর ভিতরে আমার আছে যে রোগ প্রতিরোধী জাত, এই রোগ প্রতিরোধী জাত লেখা আছে বলে কিন্তু আমি এখানে ধানের ওই রোগ প্রতিরোধী জাতের ওই সফটটা আর কি এখানে কিন্তু ব্যবহার করেছি। এরপর আসে হচ্ছে ডিজিজ অফ জুট। জুটের ক্ষেত্রেও বেশ অনেকগুলো ডিজিজ আছে, তো আমরা এই ডিজিজগুলো পড়বো ওই প্রথমে যেভাবে বলছিলাম যে কোনটা কি দিয়ে হয়ে থাকে। দেখেন সবগুলোই ফাঙ্গাস, শুধুমাত্র রুট নট, যেটা নট হচ্ছে নেমাটোড দিয়ে। মনে রাখবেন যেখানে নট থাকবে, নট নট সবসময় হয় কি দিয়ে, নেমাটোড দিয়ে, নট হইলেই নেমাটোড। তারপরে হচ্ছে এর আগে বললাম যদি মোজাইক কথা থাকে, মোজাইক সবসময় হচ্ছে ভাইরাস দিয়ে হয়ে থাকে। হ্যাঁ, আর হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তো বলছি বিএলবি এবং বিএলএস রাইসের ক্ষেত্রে, এবং ওইখানে উস থাকে, ব্যাকটেরিয়া হইলে সেখানে হচ্ছে ওস থাকে। তাহলে এখানে হচ্ছে কজাল অর্গানিজমের নামগুলো পড়বেন এবং হচ্ছে কোন টাইপ সেটা একটু মুখস্থ করুন। আর বিশেষ করে যেটা সেটা হচ্ছে রোগ। দেখেন পরীক্ষা কিন্তু সহজ কোশ্চেন আসলে যেন মানে না পারা হয়, মানে যাতে পারবেন না এরকম যেন না হয়, যে বললো যে নিচের কোনটা হচ্ছে জুটের রোগ নয়, বা নিচের কোনটা জুটের রোগ, কোনটা রাইসের রোগ, তাহলে আপনার এই জুট এবং রাইসের রোগের নামগুলো কিন্তু মুখস্থ করতে হবে। তাইলে কিন্তু আপনি সহজে, যেমন যে ডাইব্যাক, ডাইব্যাক কোথায় হয়, জুটে হয়। এই যে ব্ল্যাক ব্যান্ড, এই ব্ল্যাক ব্যান্ডটা কিন্তু শুধুমাত্র আমার কিন্তু জুটে হয়ে থাকে, অন্য কোথাও কিন্তু হয় না। তাহলে ব্ল্যাক ব্যান্ড, ডাইব্যাক এগুলো আমার জুটের ক্ষেত্রে কি স্পেশাল রোগ। বিএলবি, বিএলবি কিন্তু আপনার এখন রাইসে হয়ে থাকে, হ্যাঁ বাকানি, উফরা এগুলো কিন্তু রাইসে হয়ে থাকে, অন্য কোথাও কিন্তু হয়ে থাকে না। তাহলে এই রোগগুলো কিন্তু আমাদের ভালোভাবে মুখস্থ করতে হবে। তাহলে আমরা আসি যে ব্ল্যাক ব্যান্ড অফ জুট। দেখেন জুটের সব থেকে ক্ষতিকর যে রোগটা, এই সেটার নামই হচ্ছে এই ব্ল্যাক ব্যান্ড রোগ। রোগটা আসলে কি করে আমি একটু বাংলায় বলি, তারপরে এটা আমি একবার পড়বো। রোগটা হচ্ছে যে ব্যান্ড মানে তো আমরা বুঝি যে চারিপাশ দিয়ে একটু বেন্ড করে রাখে। তো এই যে স্পোর গুলো হচ্ছে আপনার জুটের মানে মাটি থেকে 2 ফিট উপরে, 2 ফিট উপরে মূলত রোগটা হয়ে থাকে।
এবং সিভিয়ার পর্যায়ে গিয়ে ওর যে আঁশটা, ওই আঁশটা হচ্ছে আপনার এরকম বের হয়ে আসে আর কি, আঁশটা বের হয়ে আসে। তো আমরা একটু এই লেখাটা আর কি দেখি, যেহেতু আমাদের এমসিকিউ আসবে, যে এ ডেন্স ব্ল্যাক ব্যান্ড ফর্মস অ্যারাউন্ড দ্য স্টেম ইউজুয়ালি যে কাপল অফ ফিট মানে 2 ফিট, কাপল অফ ফিট অ্যাবভ দ্য গ্রাউন্ড মানে মাটি থেকে 2 ফিট উপরে এটা হয়ে থাকে। দ্য বার্ক ইন দ্য এফেক্টেড এরিয়া স্প্লিট ওপেন রিভলভিং ড্রাই ব্রাউনিশ ফাইবার। এই যে স্প্লিট ওপেন মানে এই বার্কটা হচ্ছে ওপেন হয়ে যায় মানে ছিঁড়ে যায়। minute black fungal fruits bodies appear on the black band। এই যে এখানে যে ব্ল্যাক ব্যান্ড হইছে এর উপরে ফাঙ্গালের যে স্পোর গুলো আছে, ওই স্পোর হচ্ছে পিকনিডিয়া বলা হয়, হ্যাঁ ফাঙ্গালের স্পোরটা গুলো পিকনিডিয়া। এই স্পোর গুলো ওর উপরে হাত দিলে হাতে হচ্ছে কালো কালো হচ্ছে লেগে যায়। দ্য ডিজিজ কজেস লিভস টু ফল অফ অ্যান্ড ক্যান ইভেনচুয়ালি কিল দ্য এন্টার প্লান্ট। কারণ প্রথম হচ্ছে পাতা পড়ে যায়, তারপর হচ্ছে পুরো প্লান্টটা হচ্ছে মারা যায়। তো এটার ক্ষেত্রে আমার কি করতে হবে, ডাইথেন, একটা ফাঙ্গিসাইড ডাইথেন M45, এটা হচ্ছে আমার স্প্রে করতে হবে, সিড ট্রিটমেন্ট করতে হবে, এবং হচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এটা দেখেন জুটের রেজিস্ট্যান্ট ভ্যারাইটি হচ্ছে CVL1 এবং হচ্ছে O5, এটা কিন্তু O505 না, কিন্তু O5। দেখবেন আমরা যখন হচ্ছে জুটের ক্ষেত্রে পড়ছিলাম যে কর্কোরাস ক্যাপসুলারিস আর কর্কোরাস অলিটোরিয়াস, তো ওইখানে দেখবেন যে এই CVL1 O5 এরকম কতগুলো জাতের নাম লেখা আছে। এরপর আসি যে স্টেম রট অফ জুট। তাহলে দেখেন আগেরটা ছিল হচ্ছে ব্ল্যাক ব্যান্ড, আর এটা হচ্ছে কি স্টেম রট। তো এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে ব্ল্যাক ব্যান্ডটা হচ্ছে মাটি থেকে 2 ফিট উপরে হয়, আর স্টেম রটটা হচ্ছে একেবারে মাটির কাছাকাছি। এই যে ছবি দেখে বোঝা যাচ্ছে, দেখেন এই যে মাটির কাছাকাছি আমার কিন্তু এই গাছে হচ্ছে এই যে এই ডিজিজটা হয়েছে। তাহলে ডার্ক ব্রাউন টু ব্ল্যাক লেশন ডেভেলপ এট দ্য বেস অফ দ্য স্টেম অফেন নিয়ার দ্য সয়েল লাইন। সয়েল লাইনের কাছাকাছি স্টেম টিস্যু বিকাম সফট, ওয়াটার সফট অ্যান্ড স্টার্টস রটিং। এটা হচ্ছে ওয়াটার সফট মানে ভেজা ভেজা মনে হয়। অ্যাফেক্টেড প্লান্ট শো উইল্টিং অ্যান্ড স্টান্টেড গ্রোথ, মানে এটা হচ্ছে উইল্ট হয়ে মারা যাবে। আর আগে যেটা বললাম সেটা হচ্ছে পাতা প্রথমে ঝরে যাবে, তারপরে গাছটা মারা যাবে। তারপর বলছে যে সামটাইমস হোয়াইট ফাঙ্গাল মাইসেলিয়াম ইজ ভিজিবল অন দা রটেড স্টেম সারফেস আন্ডার দা ময়েস্ট কন্ডিশন। ময়েস্ট কন্ডিশনে ওইখানে হচ্ছে ফাঙ্গালের যে মাইসেলিয়াম গুলো, ওইগুলো হচ্ছে সহজে আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে আমার ফাঙ্গাস দিয়ে রোগগুলো হয়েছে। এটার আপনার কন্ট্রোল মেজারটা হচ্ছে একই, যে স্প্রে করতে হবে ডাইথেন, সিড ট্রিটমেন্ট এবং হচ্ছে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি ওই আগেরটাই CVL1 এবং হচ্ছে O5। এখানে সহজে বোঝার জন্য আমরা এই যে রুট রড এবং হচ্ছে রুট নট, দেখেন দুটো প্রায় কাছাকাছি। তো রুট রড মানে হচ্ছে আমার শিকড় পচা, আর রুট নট মানে নট মানে হচ্ছে ওইখানে গল তৈরি, মানে ওর গোড়ায় গুটি গুটি মতো তৈরি, এটা নাম হচ্ছে কি নট। তো প্রথমে আমরা বলছিলাম একমাত্র নটটাই হচ্ছে নেমাটোড দিয়ে হয়ে থাকে, যেখানে নট দেখবেন সেটাই হচ্ছে কি নেমাটোডের। প্রথম পার্থক্য হচ্ছে রুট রডটা হয়ে থাকে ফাঙ্গাস দিয়ে, আর রুট নটটা হয়ে থাকে হচ্ছে নেমাটোড দিয়ে। রুট রটের কারণে গাছটা কি হয়, ড্যাম্পিং অফ। আর রুট নটের ক্ষেত্রে কি হয়, গল তৈরি হয়, গল অর নটস ফর্মিং অন দা রুটস। আর এখানে ড্যাম্পিং অফ ইন দা সিডলিং, ডার্ক লেশন অন দা স্টেম অ্যান্ড রুট ডিসকলোরেশন, দা প্লান্ট উইল্টস অ্যান্ড ডাই। মানে প্লান্ট হচ্ছে উইল্ট হয়ে মারা যাবে, ঠিক আছে। আর এখানে এর যে শিকড় যে গল তৈরি হয়, এই গল তৈরি হওয়ার মাধ্যমে গাছটা হচ্ছে উইল্টিং হবে, উইল্টিং হয়ে হচ্ছে মারা যাবে। কিভাবে বুঝবো, যে আপনি গাছটা উঠায় যদি দেখেন যে এখানে গল তৈরি হয়েছে মানে গুটি গুটি হয়েছে, তাহলে বুঝবেন যে নেমাটোড দিয়ে হয়েছে। আর যদি দেখেন যে এমনি হচ্ছে ওর শিকড়টা হচ্ছে পচে গেছে, তাহলে বুঝতে হবে যে রুট নট দিয়ে মানে ফাঙ্গাস দিয়ে হয়েছে। ভিজিবল স্ট্রাকচার মানে কি দেখে বুঝবো, টিনি ব্ল্যাক ফাঙ্গাল বডিজ কল্ড পিকনিডিয়া আর ভিজিবল অন দা ডিজিজ পার্ট। আর এখানে হচ্ছে গল অর সুইলিং অন দা রুটস আর দ্য ডিরেক্ট এভিডেন্স অফ দা নেমাটোড ইনফেস্টেশন। ইফেক্টস অন দা স্টেম, স্টেমে কি ক্ষতি করে, রুটে দেখলাম, এবার স্টেম কি দেখে বুঝবো, স্টেমে কজেস লেশন, শেডিং অফ দা বার্ক অর রটিং, মানে ওই যে ওর যে স্টেমটা হচ্ছে সংকুচিত হয়ে যাবে এবং আস্তে আস্তে হচ্ছে কি পচে যাবে। আর রুট নটের ক্ষেত্রে আমার স্টেমে তেমন কিছু নো ডিরেক্ট ইফেক্ট, স্টেমে কোনো ডিরেক্ট ইফেক্ট নাই। স্টেম রিমেইনস ভিজুয়ালি হেলদি বাট দ্য প্লান্ট ইজ স্ট্যান্ডার্ড, মানে দেখে মনে হয় যেন গাছটা সুস্থ, কিন্তু সেটা আস্তে আস্তে খাটো হয়ে যায়, অন্য গাছের তুলনায় খাটো হয়ে যায়। রুট নট এবং হচ্ছে রুট রট, এই দুটা আমরা জাস্ট এই শখটা দেখে এই দুইটা রোগটা মনে রাখবো। এখানে আমি দুটো ছবি দেখাইছি, দেখেন একটা হচ্ছে আমার এই এই যেটা রোগ হয়েছে এটা হচ্ছে রুট রট, হ্যাঁ এটা হচ্ছে রুট রট। আর এইখানে দেখেন যে গুটি গুটি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে রুট নট। এরপর আসি ডিজিজ অফ সুগার ক্যান। সুগার ক্যানের ক্ষেত্রে দেখেন রেড রট, স্মার্ট উইল্ট, র্যাটন স্টার্নিং আর হচ্ছে মোজাইক। মোজাইক মানে বলছে কি ভাইরাস, দেখেন ভাইরাস দিয়ে।
এবং দেখেন এই যে স্মার্ট কিন্তু গমের ক্ষেত্রেও ছিল, স্মার্ট কিন্তু সুগার কেনের ক্ষেত্রেও আসছে, কিন্তু প্যাথোজেন কিন্তু দুজনের ক্ষেত্রে আলাদা। দুইটা স্মার্টই আমার হয়েছে কিসের ক্ষেত্রে? ফাঙ্গাস দিয়ে, কিন্তু প্যাথোজেন কিন্তু আলাদা। রেড রট, এই যে রেড রট এইটাই কিন্তু একমাত্র আখের স্পেশাল রোগ। র্যাটন স্ট্যান্টিং এটা হচ্ছে কি স্পেশাল হচ্ছে রোগ। তাহলে এখানে আমার এই যে দেখেন কি দিয়ে হয়েছে? ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়া হইলে আমরা সেখানে কি বুঝবো? উস থাকবে, কিন্তু উস থাকলে সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। দেখেন আমি একটা কথা বলি, যে আমাদের যদি লিখিত হতো তাহলে কিন্তু আমরা খুব সহজে এই বিষয়গুলো কিন্তু লিখে আসতে পারতাম। কারণ যে ব্যাকটেরিয়া থাকলে আপনার উজ হবে, বা ব্যাকটেরিয়ার কিছু স্পেশাল ক্যারেক্টার আছে, এগুলো পড়লেই যদি আপনি বুঝতে পারেন যে এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে কিন্তু লিখে আসা যায়। কিন্তু যেহেতু আমাদের এমসিকিউ, এমসিকিউর ক্ষেত্রে কিন্তু আসলে এই লেকচারটা একটু টাফ হবে। তার কারণ হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে আপনার কিন্তু প্যাথোজনের নাম আসবে 100%। আপনি শিওর থাকেন যে আপনার পরীক্ষাতে মিনিমাম হচ্ছে 2টা প্রশ্ন এই প্যাথোজেন নিয়ে থাকবে, 2-3টা আপনার সাইন্টিফিক নেম থাকবে, মানে এগুলো কিন্তু থাকবেই। তো আমরা কমন কিছু পড়ে যাব, যদি বাদে তাহলে আমার এখান থেকেই বাদবে, কারণ আপনি এই অগণিত ডিজিজ, সাইন্টিফিক নেম এত কিছু পড়ে আসলে কিন্তু মনে রাখা খুবই সম্ভব নয় যদি আপনার আগে থেকে মুখস্থ না থাকে। আপনার অনার্স লাইফে যেগুলো পড়ে আসছেন কমন কমন, আমরা এখনো কিন্তু সেই কমন গুলোই পড়বো, কারণ নতুন কিছু পড়লে আসলে মনে রাখা সম্ভব না। আর তো বারবারই একটা কথা বলছি, ধরেন এই সাবজেক্টিভে যে 100 মার্ক, এই 100 মার্কে কিন্তু আপনি যদি এই মোটামুটি যা পড়ছেন এতে দেখবেন যে আপনার কিন্তু বেশিরভাগই সব কমন, কিন্তু শুধুমাত্র মাথা ঠান্ডা করে 4টা থেকে কোন অপশনটা হবে সেটা দাগায় আসতে হবে। কনফিউশন মানে হওয়া যাবে না আর কি, কনফিউজড হওয়া যাবে না। এজন্য আমি তো বলছি যে আমার এই যে স্লাইডগুলো আগে ভালো করে মুখস্থ করেন। এরপরে আমি যেগুলো যে অতিরিক্ত তো বলে দিই প্রত্যেক লেকচারে যে আপনারা এইগুলো আর একটু পড়বেন, সেইগুলো আপনারা হচ্ছে বাজারে, এই বাজারে বলছি মানে আপনাদের যে অনার্সের যে শিট বা বই টই ছিল ওইখানে জাস্ট টপিক ধরে কিছু কথা একটু পড়বেন, এবং তো বলছি যে এমসিকিউ আকারে পড়বেন। আর আচ্ছা, এরপরে আমরা যাই। এরপর হচ্ছে রেড রট অফ সুগার ক্যান। এটা কিন্তু সুগার ক্যানের সব থেকে গুরুত্বপূর্ণ একটা রোগ। এই রেড রটটা হচ্ছে যে আমরা আখ খাওয়ার সময় ভিতরে দেখি না লাল কালার, মানে আমরা বলি না জুয়ে জুয়ে লাগা, ওই জুয়ে লাগাটার নামই হচ্ছে রেড রট। তাহলে এটা কি দেখে বুঝবো? দেখেন লিভস লোজ কালার বিকাম ইয়েলো অ্যান্ড ড্রাই ফ্রম দ্য টপ টু ডাউনার্স, মানে উপর থেকে নিচের দিকে আস্তে আস্তে আপনার এই কালারটা হচ্ছে পরিবর্তিত হয়। দ্য স্টক বিকাম ড্রাই অ্যান্ড shriveled, রেডিশ লেশন অর স্পট অ্যাপিয়ার অন দ্য লিফ মিড রিপ। এটা মনে রাখবেন যে একেবারে পাতার মাঝখান বরাবর, দেখেন পাতার একেবারে যে মিড রিপ বরাবর আমার হচ্ছে রেড লেশন থাকে। এইটাই দেখে আপনি বুঝতে পারবেন এটার নাম হচ্ছে কি রেড রট। দ্য ডিজিজ স্টক এমিটস এ সাওয়ার অর অ্যালকোহলিক স্মেল, মানে এখান থেকে একটা গন্ধ বের হয়। when split open the internal tissues show a characteristic reddish color with the white pass across the node। তাহলে আপনি যদি এটা হচ্ছে মানে চিরে ফেলেন, আখটাকে চিরে ফেলেন, তাহলে ওর ভিতরে এরকম দেখেন যে কালো কালো এরকম দেখতে পারেন যে নোডের ভিতরে, নোড মানে এই যে গিরা, গিরা মানে হচ্ছে নোড, এর মধ্যে এই লাল লাল এই অংশগুলো দেখতে পারেন। এটা সিভিয়ার পর্যায়ে যে এরকম হচ্ছে কালো এবং হোয়াইটিশ হয়ে যায়। কন্ট্রোল মেজারটা কি? র্যাটনিং ডিসকারেজড। র্যাটনিং ক্রপ মানে হচ্ছে ওই যে আখ আপনি ওই গুড়া থেকে কেটে দিলে ওইখান থেকে আবার নতুন করে আখের যে চারা গজায় ওইটাকে বলা হচ্ছে র্যাটনিং, র্যাটনিং ক্রপ। তাহলে এই র্যাটনিং ক্রপ এটা করা যাবে না। কারণ কি? কারণ যে রেড রড যেটা, এটা কিন্তু আমার ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। তো আপনার যদি গাছের গোড়া থেকে আবার পরবর্তীতে গাছ ওঠে, তাহলে কিন্তু ওই ফাঙ্গাসটা কিন্তু ওইখানে আবার অ্যাটাক করবে। এজন্য যদি কখনো ফিল্ডে এই রেড রডটা হয়, তাহলে ওইখানে আর র্যাটনিং ক্রপ করা যাবে না, সকল আখ গোড়া সহ উঠাই ফেলতে হবে এবং নতুন করে ওইখানে আখের চাষ করতে হবে। সেট ট্রিটমেন্ট বাই ব্যাবিস্টিন। সেট মানে হচ্ছে আখের যে যেটা আমরা রোপণ করি, হ্যাঁ, ওইটাকে বলা হচ্ছে সেট। এবং এখানে একটা কথা বলছে যে বর্ধ মিক্সার, ইউজ বর্ধ মিক্সার। আমি এখানে দিয়েছি বর্ধ মিক্সারটা কিন্তু গুরুত্বপূর্ণ। বর্ধ মিক্সার কাকে বলে? এটা হচ্ছে একটা কেমিক্যাল ফাঙ্জিসাইড মেড বাই কপার সালফেট এবং কুইক লাইমিন, অর্থাৎ মানে চুন এবং হচ্ছে কপার সালফেট। কপার সালফেট মানে কি? তুতে, তুতে আর চুন একসাথে পানির সাথে মিশায়ে আমার এই বর্ধ মিক্সার এটা তৈরি করে, এবং এটা কিন্তু খুব ভালো একটা ফাঙ্জিসাইড। এরপর আসি স্মার্ট ডিজিজ অফ সুগার ক্যান। স্মার্ট ডিজিজ এটাও কিন্তু ফাঙ্গাস দিয়েই হয়ে থাকে। তো স্মার্ট ডিজিজটা হচ্ছে দেখবেন যে আখের যে পাতা, ওই পাতার মধ্যে একটা পাতাকে দেখা যাবে অনেক বেশি লম্বা এবং হচ্ছে ওইটাকে চাবুকের মতো হুইপ লাইক, দেখেন এটা আসছে ইমার্জ অফ এ লং হুইপ লাইক ব্ল্যাক স্ট্রাকচার। এটাকে বলা হচ্ছে স্মার্ট হুইপ। এই যে ছবিতে দেখাচ্ছে, এই দেখেন একটা অংশ এই যে কালো হয়ে বের হয়ে আসছে লম্বা চাবুকের মতো, এটাকে বলা হচ্ছে হচ্ছে কি স্মার্ট ডিজিজ। তো আমরা দেখেন এই যে যদি আমি প্রথমে বলছিলাম না যে একটা করে মেইন আমার সিমটম আছে, এই সিমটম গুলো মনে রাখতে হবে। তাহলে স্মার্টের কিন্তু যদি আপনি এই প্রথম লাইনটাই মনে রাখেন তাহলে কিন্তু আপনার হয়ে যাচ্ছে
যে লং হুইপ লাইক ব্ল্যাক স্ট্রাকচার এখানে হচ্ছে আমার তৈরি হবে। যদি আপনি মনে করেন যে আগেরটার স্পেশাল ক্যারেক্টারটা কি, দেখেন যে একবারে মিড রিফে আপনার এই লাল রেশন থাকবে এবং এটাকে চিরে ফেললে ওর ভিতরে হচ্ছে আমি এই লাল রেশনটা দেখতে পাবো। এরপরে 2 নাম্বার আছে কি রিডাকশন ইন দ্য নাম্বার এন্ড সাইজ অফ লিভস, মানে পাতার লিভস এবং সাইজ এটা হচ্ছে কমে যায়। স্টান্টেড দ্য থিন কেন্স উইথ দ্য রিডিউস ইন্টারনোড লেন্থ এন্ড স্মল গ্রাসি শুট, তার মানে আখের যে গ্রা ওই গ্রাটার দৈর্ঘ্যটা হচ্ছে কমে যায় এবং পাতাগুলো হচ্ছে গ্রাসি শুট, মানে এক জায়গায় হিবিজিবি করে অনেকগুলো পাতা দেখা যায়, এটাকে বলা হচ্ছে কি যে গ্রাসি শুট তৈরি হয়। ইন সিভিয়ার কেস ক্লাম্পস বিকাম বুশি ডিউ টু দ্য এক্সেসিভ ক্লিয়ারিং অফ উইক শুট, মানে উইক শুটে যদি অনেকগুলো ওই পাতা বের হয় তখন সেটা কি বুশি টাইপ হয়ে যায়, মানে ধরেন আমার এই মাথা এখানে অনেক অসংখ্য পরিমাণ পাতা, তখন এটা এই যে বুশি টাইপ দেখা যায়। এইটা দেখা যাবে কখন, যখন স্মার্ট ডিজিজ হবে। তাহলে এরও কন্ট্রিবিউটর একই রেটনিং ক্রপটাকে বাদ দিতে হবে, সেটসটাকে ট্রিটমেন্ট করতে হবে এবং এখানে বর্ধ মিক্সার ইউজ করতে হবে। এরপরে আসে হচ্ছে ডিজিজ অফ পটেটো। এই পটেটো ডিজিজটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ডিজিজের নামগুলো এখান থেকে এই যে বাড়ি বিড়িতে কিন্তু প্রায়বারই কোশ্চেন আসে আপনার এই যে পটেটোর রোগ থেকে, যে কোনটা কোন প্যাথোজেনের কারণে হয়ে থাকে এবং কোনটা হচ্ছে আলুর কি রোগ। তো আমরা এইটা দেখেন খুব সহজেই মনে রাখতে পারবো আশা করি। আমার এই ক্লাসটার পরে আশা করি আপনাদের এই জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আপনারা একটু কমেন্ট করবেন যে আসলে ক্লাস করার পরে কি সহজ লাগে নাকি আপনি যা জানতেন সেরকমই জানছেন, মানে অনার্স লাইফেও যেমন ছিলেন এখনো ক্লাস করে সে একই রকম মনে হচ্ছে। এটা একটু কেউ কমেন্ট করে জানায়েন তো যে আসলে ক্লাস করে আপনার কোনো উপকার হচ্ছে কিনা। হ্যাঁ, যে উপকার আপনি ক্লাসটা করে কোনো উপকার পাচ্ছেন কিনা এটাও আপনি জানাবেন। ঠিক আছে, আপনার খারাপ লাগুক ভালো লাগুক আপনি এটা জানাইলে তখন আমার ক্লাসটা নিতে কিন্তু আরো একটু সুবিধা হবে, কারণ আমি কমেন্টগুলো সবার কমেন্টগুলো কিন্তু পড়ি, কিছু কিছু আমি হচ্ছে রিপ্লাইও কিন্তু দিই। তো এই জন্য আপনারা হচ্ছে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার অথবা ক্লাসের মধ্যে সেগুলোর উত্তর দেওয়ার। তো দেখেন এখানে আর্লি ব্লাইট, লেট ব্লাইট, ড্রাই রট, পাউডারি স্ক্যাব সবগুলো হয় কিসের মাধ্যমে, ফাঙ্গাস। এবং এইখানে এই যে দুইটা ব্যাকটেরিয়াল উইল্ট এবং হচ্ছে কমন স্ক্যাব, দেখেন স্ক্যাব কিন্তু হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাউডারি স্ক্যাব, পাউডারি স্ক্যাব হচ্ছে ফাঙ্গাস, আর যখন হচ্ছে কমন স্ক্যাব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। সফট রুট এটা হচ্ছে ব্যাকটেরিয়া, তিনটা হচ্ছে ব্যাকটেরিয়া। আর হলো হার্ট, ব্ল্যাক হার্ট এই দুইটা আলুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা আসলে কিন্তু কোনো ডিজিজ না, এটা হচ্ছে দেখেন এদের হচ্ছে ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার। ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার মানে এরা যখন মানে জন্মগ্রহণ করছে আর কি, মানে এদের যখন বিভিন্ন স্টেজে গ্রোথ থাকে ওই গ্রোথ স্টেজে এরা যদি হচ্ছে আপনার নিউট্রিশন বা ফেভারেবল যে ওয়েদার এগুলো যদি না পায় তখন হচ্ছে এই রোগগুলো হয়ে থাকে স্টোরেজ কন্ডিশনে গিয়ে বা হচ্ছে প্রোডাকশনের সময় এটা হয়ে থাকে। আমরা পড়বো, তাহলে আমরা প্রথমে দেখি আর্লি ব্লাইট আর লেট ব্লাইট, আমরা পার্থক্য আকারে পড়লে বেশি মনে থাকবে এবং দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু এমসিকিউ হতে পারে। তো আর্লি ব্লাইট এবং লেট ব্লাইট দুইটা আমরা দেখেন যে দুইটাই কিন্তু আমার কিসের মাধ্যমে হয়ে থাকে, ফাঙ্গাসের মাধ্যমে। তো আমরা সেটাই দেখলাম, আর্লি ব্লাইটটা ফাঙ্গাস, তার নাম হচ্ছে অল্টারনারিয়া সোলানি, এই নামটা অবশ্যই মুখস্থ করুন ভালো করে। আর লেট ব্লাইট এটা হচ্ছে কি ওমাইসিট, এই ওমাইসিটটা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস, এই নামটা মনে রাখতে হবে। আর্লি ব্লাইটটা কখন হয়ে থাকে, ওয়ার্মার টেম্পারেচার, ওয়ার্মার মানে কি, মানে গরম ওয়েদারে হয় হচ্ছে আর্লি ব্লাইট। সেই গরম ওয়েদারটা কত 24 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস, বা হচ্ছে যে ড্রাই পিরিয়ড, তাহলে যখন তাপমাত্রা বেশি থাকে তখন যে রোগটা হয় তার নাম কি আর্লি ব্লাইট। আর যখন কম থাকে তাপমাত্রা তখন যেটা সেটা নাম হচ্ছে লেট ব্লাইট। মনে রাখবেন লেট মানে কি দেরি করে, আমাদের এখানে কি আমাদের দেশে যে ঠান্ডাটা মানে শীতকাল কিন্তু অনেক দেরি করে আসে, এই জন্য লেট ব্লাইট মানে হচ্ছে শীতকাল মানে কুল, আর আর্লি ব্লাইট তাড়াতাড়ি, গরমটা তাড়াতাড়ি চলে আসে না, এই জন্য হচ্ছে ওয়ার্মার হচ্ছে আর্লি ব্লাইট, তাপমাত্রায় আর্লি ব্লাইট আর দেরি ঠান্ডায় লেট ব্লাইট। এবার এদের মানে সিমটম কি, সিমটম হচ্ছে আর্লি ব্লাইটের সিমটম হচ্ছে টার্গেট লাইক লেশন অন ওল্ডার টু লোয়ার লিপস। প্রথমে হচ্ছে ওল্ডার, তারপর হচ্ছে কি লোয়ার লিপস গুলো হবে ডার্ক ব্রাউন স্পট উইথ কনসেন্ট্রিক রিং, এই কথাটা মনে রাখতে হবে, কনসেন্ট্রিক রিং মানে এরকম একটা হচ্ছে রিং তৈরি করবে, কনসেন্ট্রিক একটা গাঢ়, মানে দেখেই আপনার বুঝতে পারবেন যে এখানে গোল মতন আছে, আমরা ছবি দেখাবো, কনসেন্ট্রিক রিং তৈরি করবে। আর এটা হচ্ছে কি বলছে ইরেগুলার, মানে এর যে লেশন গুলো মানে একেবারে ঠিকঠাক মতন এলোমেলো ইরেগুলার, ওয়াটার সফট গ্রাসি গ্রেসি লেশন অন এনি পার্ট অফ দ্য প্লান্ট ক্যান হ্যাভ এ হোয়াইট কটনি গ্রোথ। এটা হচ্ছে হোয়াইট কটনি গ্রোথ অন দ্য আন্ডার সাইড অফ দ্য লিপ, লিফের নিচের পাশে। আমরা একটা ছবিটা দেখি তাহলে সহজে বুঝতে পারবেন। দেখেন এই যে উপরের যে এটা আর্লি ব্লাইট, এটা হচ্ছে আর্লি ব্লাইট, এটা লেট ব্লাইট, এটা হচ্ছে লেট ব্লাইট। এই নিচের ছবি দুইটা আসলে এআই দিয়ে তৈরি করা যাতে আপনারা সহজে বুঝেন। এই যে দেখেন এইখানে এই যে একটা রাউন্ড দেখাচ্ছে না, এই যে কনসেন্ট্রিক রিং হচ্ছে এটাকে বলে। তো এইখানে দেখে বলছেন, এটা যদি আপনি হচ্ছে মাইক্রোস্কোপে দেখেন তো এই যে
কালো কালো যে স্পট, এটাকে মাইক্রোস্কোপে দেখলে এইরকম দেখা যাবে, এরকম কনসেন্ট্রিক রিং দেখা যাবে। এবং এটা হচ্ছে লেড ব্লাইট। লেড ব্লাইটটাকে আমরা বলছিলাম কি যেটা একটা ইরেগুলার ওয়াটার সফট লেশন, দেখেই মনে হচ্ছে না এখানে একটু ভেজা ভেজা অবস্থা। এবং এখানে হচ্ছে কি দেখেন কটনি স্ট্রাকচার, যে মনে হচ্ছে না যে তুলার মতো লেগে আছে, তাহলে তুলার মতো, এটা হচ্ছে কি লেড ব্লাইট। এই ছবি দেখে দেখে পড়বেন, দেখবেন মনে থাকবে। তারপরের পয়েন্ট আছে কি ডার্ক সানকেন ইরেগুলার লেশন উইথ এ ড্রাই ক্রকি রুট আন্ডার আন্ডারনেট, আর রেডিশ ব্রাউন ড্রাই গ্রানুলার রট ইন দা এক্সটেন্ডেড ইনটু দা ফ্ল্যাশ। মানে এটা হচ্ছে আমার মতো যে স্টেমের ক্ষেত্রে কি হয় সেটা এখানে দেখানো হয়েছে। আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে কি প্রডিউস টক্সিক ম্যাটেরিয়াল। তাহলে আর্লি ব্লাইটের মাধ্যমে যদি আমার আলুতে কোনো রোগ হয়, তাহলে সেখানে হচ্ছে টক্সিক ম্যাটেরিয়াল হচ্ছে তৈরি করে। আর লেড ব্লাইটে যদি হয়, তাহলে সেখানে কোনো টক্সিক ম্যাটেরিয়াল তৈরি করে না। তাহলে দেখেন এখানে যে বিশেষ করে 1, 2 আর লাস্টের পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মাঝখানের এইটা মনে রাখবেন, একটা হচ্ছে কনসেন্ট্রিক রিং থাকবে আর্লি ব্লাইটে, আর এখানে হচ্ছে কটনি গ্রোথ থাকবে পাতার নিচে, সেটা হচ্ছে লেড ব্লাইট। তো আমি আশা করছি যে আর্লি ব্লাইট আর লেড ব্লাইট নিয়ে যদি আপনার এমসিকিউ আসে, আপনারা পারবেন কিনা। আমার বিশ্বাস আপনারা পারবেন। একটা ছবিতে দেখাইলাম। এরপর আসে দেখেন ড্রাই রট এবং সফট রট। তো ড্রাই রটটা হয় হচ্ছে ফাঙ্গাস দিয়ে, সফট রটটা হয় হচ্ছে ব্যাকটেরিয়া দিয়ে। আপনার প্যাথোজেনের নামটা যে আমার স্লাইডে কিন্তু দেখাইছে, ওইখান থেকে একটু পড়ে নেবেন। তাহলে ড্রাই রট হয় কিসের মাধ্যমে? ফাঙ্গাস। আর সফট রট হয় হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে। ড্রাই রটটা কখন হয় দেখেন স্টোরেজ কন্ডিশন, যখন আপনি স্টোর করে রাখবেন তখন হয় কি ড্রাই রট। আর সফট রট হচ্ছে বোথ ফিল্ড এবং স্টোরেজ কন্ডিশন। এবার আমরা কিভাবে বুঝবো? দ্য ইনফেক্টেড এরিয়া ইজ টিপিক্যালি ড্রাই, sharpened and leathery, the skin is often wrinkled in concentric ring। এখানেও একটা কনসেন্ট্রিক রিং থাকে, কিন্তু এটা কিন্তু আপনার স্টোরেজ কন্ডিশন হবে, মাঠ পর্যায়ে কিন্তু ড্রাই রডটা হবে না। আমরা ছবি দেখাইলে ভালো বুঝতে পারবো, ছবিটা দেখাচ্ছি। দ্য ইনফেক্টেড এরিয়া ইজ সফট, ওয়েট অ্যান্ড স্লিমি, দ্য টিস্যু ইজ এ ক্রিম অর ট্যান কালার অ্যান্ড অ্যাপিয়ার্স ওয়াটারি সফট। মানে পানির মতো সোপ সোপ থাকবে। দেখি ছবি আছে কিনা, এই যে দেখেন ছবি ড্রাই রড। এটা কিন্তু আপনারা অহরহ দেখছেন, বাজার থেকে আলু কিনে আনলে দেখবেন যে কিছু আলু মানে একেবারে পচে গেছে, এটা আপনি ফেলাই দেন। আর যেটা ড্রাই রড হয়, ড্রাই রডটা আপনি কি করেন অর্ধেকখানি কেটে বাদ দিয়ে আবার ওটাকে আপনি রান্না করেন। তাহলে ড্রাই রডটা যেটা, এটা নর্মালি হয় কখন, এই যে যখন আপনি স্টোর করে রাখেন, হ্যাঁ স্টোরেজ কন্ডিশন, স্টোর কন্ডিশন হয়ে থাকে। আর এটা কিন্তু আপনার স্টোর এবং ফিল্ড দুই অবস্থাতে হয়ে থাকে। দেখেই তো বোঝা যাচ্ছে এটা হচ্ছে ভেজা ভেজা, আর এটা হচ্ছে শুকনো। এর জন্য নাম ড্রাই রড, আর এর নাম হচ্ছে সফট রড। তারপরে হচ্ছে পরে পয়েন্ট হচ্ছে ইউজুয়ালি হ্যাজ নো ডিস্টিংক্ট অর্ডার। যেহেতু এটা ড্রাই রড, এখান থেকে কোনো গন্ধ নাই, কিন্তু এইখান থেকে কিন্তু একটা বাজে গন্ধ, মানে ফাউল স্মেল, একটা রটিং টিস্যু, মানে টিস্যু মানে আলুটা পচে যাওয়ার পচা পচা একটা গন্ধ বের হয়। ফেভার্ড বাই হাই টেম্পারেচার অ্যান্ড লো হিউমিডিটি। মানে এই যে ড্রাই রডটা কখন বেশি হবে? যখন আপনার টেম্পারেচারটা বেশি থাকবে, মানে টেম্পারেচার বেশি এবং হিউমিডিটিটা হচ্ছে কম, তখন ড্রাই রডটা ঘরে। আর এটা কখন হবে? যখন আপনার টেম্পারেচার বেশি এবং হাই ময়েশ্চার বেশি এবং লো অক্সিজেন কন্ডিশন, তখন হচ্ছে সফট রডটা হবে। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। তার মানে যখন আপনার তাপমাত্রা বেশি এবং হিউমিডিটি কম, তখন হবে ড্রাই রড। আর আপনার তাপমাত্রা বেশি এবং হচ্ছে হিউমিডিটি বেশি, মানে ময়েশ্চার বেশি এবং অক্সিজেন কন্ডিশন হচ্ছে কম, তখন হবে হচ্ছে আপনার সফট রড। আর টিউবার মানে আলুতে কি হবে? দ্য টিউবার বিকামস ফার্ম, shriveled and many eventually turn into a hard mummified potato। আর এখানে the tuber becomes a slimy foul smelling mass, liquid may ooze from the affected area। দেখেন এটা কি দিয়ে হয়েছে? ব্যাকটেরিয়া হইলে কি হবে বলছিলাম? এই যে ওজ বের হবে। ওজ মানে পানি পানি, মানে ওজ মানে হচ্ছে পুজের মতো বের হবে আর কি। এটা হচ্ছে আমাদের সফট রড আর হচ্ছে ড্রাই রড। তাহলে সফট রড হচ্ছে ব্যাকটেরিয়া, ড্রাই রড হচ্ছে ফাঙ্গাস। এরপর আসে হলো হার্ট এবং ব্ল্যাক হার্ট। দেখেন এই দুইটা কিন্তু আমরা যখন বাজার থেকে আলু কিনি, এটা হচ্ছে কমন একটা সমস্যা আলু। তো এটা কিন্তু কোনো রোগ না, মানে এটা যদি আপনি খেয়েও থাকেন আপনার কিন্তু কোনো সমস্যা হবে না। হলো হার্টটা কখন হয়? যখন নিউট্রিশনাল ডিসঅর্ডার হয়, মানে মাঠে হচ্ছে আপনার নিউট্রিয়েন্টের যখন ঘাটতি হয় বা ইমব্যালেন্স হয়, তখন হয় হচ্ছে হলো হার্ট। আর ব্ল্যাক হার্ট যখন ফিজিওজেনিক ডিসঅর্ডার, মানে আপনার ধরেন হচ্ছে আবহাওয়া ঠিক নাই অথবা হচ্ছে হিউমিডিটি বেশি, এরকম যখন হচ্ছে তার ফিজিওজেনিক কোনো একটা সমস্যা ঘটে, তখন হয় হচ্ছে ব্ল্যাক হার্ট। হলো হার্টটা মূলত হচ্ছে ফিল্ড ডিজিজ, আর ব্ল্যাক হার্টটা হচ্ছে স্টোরেজ ডিজিজ। হলো হার্টে হচ্ছে লার্জ ওভার গ্রোথ টিউবার আর এফেক্টেড, আর এখানে হচ্ছে এনি টিউবারস আর এফেক্টেড, যে কোনো টিউবার সেটা এফেক্ট হতে পারে। আর এক্সেস নাইট্রোজেন সাপ্লাই অ্যান্ড ওয়েট কন্ডিশন ইজ
রেসপন্সিবল। তাহলে কি যদি নাইট্রোজেন সাপ্লাই বেশি হয় এবং যদি ভিজে ভিজে অবস্থা থাকে তাহলে আপনার এই রোগটা হয়ে থাকে। আর যদি হাই টেম্পারেচার এবং লো অক্সিজেন হয় তাহলে হচ্ছে আপনার ব্ল্যাক হার্টটা হয়ে থাকে। তাহলে এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এই যে আলুর দেখেন মোট 6টা রোগ পার্থক্য আকারে পড়াইলাম। তো এই পার্থক্যটাই আগে একেবারে টানা মুখস্থ করে ফেলবেন। আর এখানে কিন্তু কোনো কন্ট্রোল মেজার দেখাই নাই, কারণ এখানে আসলে কন্ট্রোল মেজারের সবগুলোই একই। যদি রোগাক্রান্ত হয় চারাগুলো উঠাই ফেলে দিতে হবে। তারপর এখানে হচ্ছে আপনার ক্রপ রোটেশন এগুলো ব্যবহার করতে হবে, জমিতে ভালো করে সেচ দিতে হবে, ভালো করে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে, মানে অ্যাজ ইউজুয়াল কথা যেখান থেকে আসলে এমসিকিউ আসার মতো মনে হয়নি আর কি। আর যখন হচ্ছে যে আপনার যখন পরীক্ষা হবে, আপনি একটা জিনিস দেখেন যে পরীক্ষাতে টোটাল সব পরীক্ষা হইলে প্রায় কিন্তু 1000 বা 1200 মতো এমসিকিউ হবে। তো ওই যে 1200 এমসিকিউ, ওই 1200 এমসিকিউ একেবারে সবাই মুখস্থ করে যাবেন। ওই 1200 এমসিকিউ থেকে কিন্তু আপনার পরীক্ষাতে অনেকগুলো কমন আসতে পারে। আর কেউ একজন কমেন্ট করছিলেন যে আমরা কোন বই এমসিকিউর জন্য একটা বই সাজেস্ট করার জন্য। তো আমি ক্লাসের শেষে বলবো একটা বইয়ের কথা। এরপরে ও একটা এমসিকিউ যে পটাটো আর্লি ব্লাইট ইজ কজড বাই, আপনি একটু বলেন তো যে পটাটো আর্লি ব্লাইটটা আমার কোন প্যাথোজেনের কারণে হয়ে থাকে, নিজের চেষ্টা করেন। দেখেন আপনারা কি এটা ভাবছিলেন? অল্টারনেরিয়া সোলানি। হোয়াট ইজ দ্য কজাল এজেন্ট ফর কমন স্কাব? আমরা বলছিলাম যে কমন স্কাবটা কিসের কারণে হয়ে থাকে? ব্যাকটেরিয়া। কমন স্কাব হয়ে থাকে ব্যাকটেরিয়ার কারণে। এবার হচ্ছে ডিজিজ অফ ম্যাঙ্গো। ম্যাঙ্গোর ক্ষেত্রে ডিজিজ এখানে অনেকগুলো আছে, সব থেকে গুরুত্বপূর্ণ ডিজিজ হচ্ছে অ্যানথ্রাকনোজ অফ ম্যাঙ্গো। তাহলে এইখানে ঠিক একই রকম ভাবে এটা পড়বেন। এবং এই সব ডিজিজ গুলো হচ্ছে ফাঙ্গাস, সব ডিজিজ গুলো হচ্ছে ফাঙ্গাস দিয়ে হয়ে থাকে। অ্যানথ্রাকনোজ, স্টেম এন্ড রট, ইনফ্লোরেসেন্স ড্রাইভার, পাউডারি মিল্ডো সবগুলো হয়ে থাকে কিসের মাধ্যমে? ফাঙ্গাসের মাধ্যমে। তো আমরা এখান থেকে একটা রোগ পড়বো, সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ ডিজিজ অফ ম্যাঙ্গো। দেখেন এই যে ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে আমের উপরে কালো কালো একটা স্পট তৈরি হয় এবং পাতার উপরে স্পটটা তৈরি হয়। দ্য ডিজিজ সিমটম অ্যাপিয়ার অন লিভ, স্টেম, ইনফ্লোরেসেন্স এবং ফ্রুট, না সব জায়গায় হয়ে থাকে। পাতা, স্টেম মানে ফুল হচ্ছে ইনফ্লোরেসেন্স এবং হচ্ছে ফ্রুট সব জায়গায় হয়ে থাকে। ইনফেকশন অ্যাপিয়ার্স অ্যাজ ব্ল্যাক স্পট অন গ্রিন ইমম্যাচিউর ফ্রুট, সবুজ আমের উপরে কালো কালো একটা স্পট, এটা নামই হচ্ছে অ্যানথ্রাকনোজ। beneath the spot become hard and ruptured, মানে যেখানে কালো স্পটের নিচে মানে আমের আঁশটা এখানে শক্ত হয়ে যায়। স্পটস আর often concentric at the stem end and sometimes stick downwards producing the tear stain symptom। তার মানে এখানে দেখা যাচ্ছে যখন হচ্ছে এখানে স্টেমটা হয় সেখানে হচ্ছে যে কনসেন্ট্রিক মানে গোলাকার আকার ধারণ করে এবং এখানে হচ্ছে আপনার টিয়ার স্টেইন এটা হচ্ছে এখানে দেখা যাবে। এবং কন্ট্রোল মেজারের ভিতরে দেখেন এখানে স্প্রে করতে হবে টিল্ট যে ফাঙ্গিসাইড আছে সেটা স্প্রে করবেন। সেটা হচ্ছে 12 থেকে 15 দিন পর পর 2 থেকে 3 বার হচ্ছে এটা আপনি স্প্রে করলে অ্যানথ্রাকনোজ ডিজিজটা ভালো হবে। তাহলে আমরা এতক্ষণ যেটা পড়লাম সেগুলো হচ্ছে ডিজিজ। এরপর আসে হচ্ছে পেস্ট। এখন দেখেন পেস্টও কিন্তু আছে অসংখ্য, কিন্তু পেস্টগুলোর থেকে ডিজিজগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য ডিজিজটা খুব ভালো করে পড়বেন। আর পেস্ট আমি এখানে যেগুলো লিখে দিয়েছি ওই পেস্টগুলোই আপনি হচ্ছে পড়বেন। আর ওইখানে আমি কিছু লিস্ট দিয়েছি আর কি, ওই লিস্টে যেগুলো আছে ওইগুলো কমন কমন দু একটা কথা একটু হচ্ছে পড়ে নিতে পারেন, না পড়লেও আশা করি সমস্যা নাই। কারণ যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ আমরা সেই পেস্টগুলোই পড়বো। অযথা অতিরিক্ত কোনো কিছু পড়বো আমরা, যেটুকু পড়ছি এইটুকু মনে রাখলেই আপনি দেখবেন যে পরীক্ষাতে আপনার কমন আসছে। ওকে, পেস্ট অফ রাইস আমাদের ক্লাসটা কিন্তু প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আজকে মনে হয় একটু কথা বেশি হচ্ছে। যাই হোক, রাইসের ক্ষেত্রে আমার এই পেস্টগুলো মূলত গুরুত্বপূর্ণ। তো এখান থেকে আমরা দেখি যে রাইস স্টেম ব্রর। হ্যাঁ, এই রাইস স্টেম ব্ররের ভিতরে দেখেন কয়েকটা কথা লিখেছে, একটা হচ্ছে ডেড হার্ট আর একটা হচ্ছে হোয়াইট হার্ট। তো এইটা হচ্ছে মূলত ড্যামেজিং সিমটম গুলো কি দেখেন, দ্য অ্যাডাল্ট ইয়েলো স্টেম ব্রর ইজ এ টাইপ অফ মথ, মানে এটাকে মথ বলা হয়। এবং ফিমেল মথ লেইজ এগ নিয়ার দ্য টিপ অফ দ্য রাইস লিফ, মানে রাইস লিফের মধ্যে ফিমেল মথ গুলো হচ্ছে ডিম পাড়ে। এই এগ গুলো যখন ডিম ফুটে যখন বাচ্চা মানে এগ হ্যাজ দ্য লার্ভা এন্টার দ্য স্টেম এন্ড কাট ডাউন আর ইনসাইড দ্য স্টেম। তার মানে কি পাতার মধ্যে ডিম পাড়ে, যখন ডিমটা ফোটে তখন হচ্ছে ওই লার্ভা গুলো পাতার মধ্যে ঢুকে ওইখানে হচ্ছে কি কেটে দেয়। if the damage occurs before the panicle emerges for or during the vegetative stage, এটাকে বলা হয় হচ্ছে ডেড হার্ট। মনে রাখবেন যে ডেড হার্ট হয় কিসের কারণে? রাইস স্টেম ব্ররের কারণে। আর ডেড হার্টটা কি? ডেড হার্টটা হচ্ছে আপনার ভেজিটেটিভ স্টেজে অথবা প্যানিকেল ইনিশিয়েশনের আগে যদি গোড়ার থেকে হচ্ছে কেটে দেয় তখন তার নাম হচ্ছে ডেড হার্ট। আর হোয়াইট হার্টটা কি? ইফ দ্য ড্যামেজ অকার্স এট দ্য টাইম অফ প্যানিকেল ইমার্জেন্স, যদি প্যানিকেল ইমার্জেন্সির সময় হয় তখন তার নাম হচ্ছে কি হোয়াইট হেড। আর ডেড হার্ট আর একটা ভাবে আমরা সংজ্ঞা দিতে পারি, সেটা হচ্ছে হোয়েন দ্য ইনসেক্ট ফিড দ্য বেজ অফ দ্য সেন্ট্রাল লিভ, একেবারে মাঝের যে লিভ, ওই যে লিভ শিট
ফ্ল্যাগ লিফ, ওই ফ্ল্যাগ লিফটার গোড়া থেকে যদি কেটে দেয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কি ডেড হার্ট ডিজিজ। কন্ট্রোল মেথডটা জাস্ট আমি শুধু একটারই একটু বিস্তারিত লিখেছি। কন্ট্রোল মেথডের ক্ষেত্রে দেখেন কালেক্ট এন্ড ডিস্ট্রয় দ্য এগ, সবগুলোর ক্ষেত্রে একই পয়েন্ট আছে। ডিস্ট্রয় দ্য ইনফেক্টেড শুট, ইউজ লাইট ট্র্যাপ, যেহেতু আমার পোকাগুলোকে কিন্তু লাইট ট্র্যাপের মাধ্যমে আমরা হচ্ছে এগুলোকে কন্ট্রোল করতে পারি। অ্যালো ইনসেক্টিভোরাস বার্ড, হ্যাঁ, যে যে পাখিগুলো পোকাগুলো খেয়ে ফেলে সেটা সেই পাখি বসার জন্য জায়গা করে দিতে হবে। এবং এই লাইনটা যে সুমিথিয়ন এবং হচ্ছে ডায়াজিনন এটা অ্যাপ্লাই করব। এবং আফটার হারভেস্টিং ইনকর্পোরেট অর বার্ন দ্য স্টাবলস অ্যান্ড রেসিডিউস ইনটু দ্য সয়েল, এগুলো হচ্ছে পুড়াই দিব। এরপরে আছে যে রাইস গল মিজ, তারপরে হচ্ছে রাইস লিফ ফোল্ডার, হ্যাঁ, এইগুলো হচ্ছে পোকার নাম। তো এই পোকাগুলো যে কাজটা করে, যে রাইস গল মিজ যেটা, সেটা হচ্ছে সিলভার শুট তৈরি করে, সেটা হচ্ছে কি অনিয়ন শুটও বলা হয়। তাহলে আমরা এই কথাটা মনে রাখবো। রাইস লিফ ফোল্ডারের ক্ষেত্রে হোয়াইট স্টিক তৈরি করে, মানে যে পাতায় ওটা হচ্ছে হোয়াইট স্টিক তৈরি করে, সেটা আমরা হচ্ছে দেখবো। আমি এখানে লিখে দিয়েছি, আপনারা এটা একটু হচ্ছে পড়ে নেবেন, যেহেতু এখানে টোটালটাই লেখাই আছে, হ্যাঁ, যে কি কি এমসিকিউ আসে সেই অনুযায়ী আপনারা পড়বেন। রাইস ব্রাউন প্লান্ট হপার, আমি একটু একটু দেখাই যে প্লান্ট হপারটা হচ্ছে ধানের খুবই ক্ষতিকর একটা পোকা। এটা হচ্ছে কি হপার বার্ন, যখন হচ্ছে নিমস এন্ড অ্যাডাল্টস congregate at the base of the plant, suck the sap. This causes plants to turn yellow, then brown and dry up, leading to large spores pass in the field. এটাকে বলা হচ্ছে কি হপার বার্ন, মানে মূলত যখন হচ্ছে ওই গাছের পাতার নিচে অংশে থেকে ওরা ওই রসটা চুষে খেয়ে ফেলে, ওইটাকে বলা হচ্ছে কি হপার বার্ন। গাছটা আস্তে আস্তে শুকায় ব্রাউন কালার হয়ে ওটা হচ্ছে মারা যায়। শুটি মোল্ড, এই কথা মনে রাখবেন। শুটি মোল্ড হয় কিসের কারণে? রাইস প্লান্ট রাইস ব্রাউন প্লান্ট হপারের কারণে আমার হয়ে থাকে কি শুটি মোল্ড। শুটি মোল্ডটা হচ্ছে কি দ্য ইনসেক্ট সিক্রেট এ সুগারি সাবস্ট্যান্স কল্ড হানিডিউ হুইচ ক্যান লিড দ্য গ্রোথ অফ শুটি মোল্ড at the base of the plant. The brown plant hopper can also transmit important viral disease like rice grassy stunt and ragged stunt. তাহলে দেখেন এই যে পোকাগুলো ওরা তো নিজেরা ক্ষতি করে, সেই সাথে বিভিন্ন ধরনের ভাইরাসের বাহক হিসেবে কাজ করে, কারণ ভাইরাসের জন্য লাগে হচ্ছে ভেক্টর। হ্যাঁ, তো ভেক্টর হিসেবে এই পোকাগুলো মানে ইনসেক্ট গুলো হচ্ছে কাজ করে। এরপরে হুইটের ক্ষেত্রে আমরা পড়বো হচ্ছে হুইট অ্যাফিড। দেখেন বোল্ড করে কিছু অক্ষর দেওয়া আছে, মানে শব্দ দেওয়া আছে, এগুলোই মূলত হচ্ছে গুরুত্বপূর্ণ। দেখেন এখানে হচ্ছে যদি হুইট অ্যাফিডের কারণে কি হয়, ইওলিং কার্লিং এন্ড স্টান্টেড গ্রোথ, মানে পাতাটা হচ্ছে ইওলিং কালার হয়ে যায়। এরপর হচ্ছে ক্যান ট্রান্সমিট বার্লি ইয়েলো ড্রপ ভাইরাস, এই যে ভাইরাসটা দেখেন এই হুইট অ্যাফিডের মাধ্যমে ট্রান্সমিট হতে থাকে। মোস্ট এফেক্টেড স্টেজ ইজ গ্রেন ফ্লিং স্টেজ, এই কথাটা মনে রাখবেন যে হুইটের অ্যাফিডের ক্ষেত্রে সবথেকে বেশি ক্ষতি করে কোন স্টেজে, সেটা হচ্ছে গ্রেন ফিলিং স্টেজে সবথেকে বেশি ক্ষতি করে। এখানে মনে রাখবেন যে এই যে ইনসেক্ট গুলো আক্রমণ করে কোন স্টেজে বেশি আক্রমণ করে, সেটা আপনারা মনে রাখবেন। ঠিক একই রকম কন্ট্রোল মেজারের ক্ষেত্রে কি করতে হবে? কন্ট্রোল মেজারের ক্ষেত্রে ইনডিউস দ্য ন্যাচারাল এনিমিস, মানে এই যে লেডি বার্ড বিটল, তারপর হচ্ছে লেস উইংস, হ্যাঁ, প্যারাসাইট অস, এইগুলো কি করে এই অ্যাফিড গুলোকে খেয়ে ফেলে। তাহলে এইগুলো যদি আপনার মাঠে থাকে তাহলে আপনি এই অ্যাফিড গুলোকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া বিভিন্ন ইনসেক্টিসাইড আছে, হচ্ছে ইমাডি ক্লোরোপিড, এগুলো হচ্ছে আপনার ব্যবহার করতে, মানে এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর অ্যাভয়েড এক্সেসিভ নাইট্রোজেনটাও আমাদের হচ্ছে মানে এটা ব্যবহার করা যাবে না। জুট হেয়ারি ক্যাটারপ্লার, তাহলে জুট হেয়ারি ক্যাটারপ্লারের কারণে যেটা হয় সেটা আমরা কি হয় যে ক্যাটারপ্লারস ফিড ভরাসিয়াসলি অন দ্য টেন্ডার লিভস এন্ড গ্রিন পার্ট। তাহলে এটি মনে রাখবেন যে জুট হেয়ারি ক্যাটারপ্লার এটা মূলত ক্ষতি করে কোথায়? টেন্ডার লিভস, মানে ইয়ং বয়সে ভেজিটেটিভ স্টেজে মূলত এটা ক্ষতি করে। আর্লি স্টেজ লার্ভা ফিড গ্রেগ্রসলি লিভিং অনলি ভেইনস অর লিভস। তাহলে এই যে জুট হেয়ারি ক্যাটারপ্লার এটা হচ্ছে আমাদের যে টেন্ডার লিভের ক্ষেত্রে আমাদেরকে ক্ষতি করে। আর এখানে হচ্ছে যে ইনফেস্টেশন ইজ মোর কমন ইন দা ইয়ং জুট প্লান্ট। দেখেন ইয়ং জুট প্লান্টে সব থেকে বেশি পরিমাণ ক্ষতি করে। এখানে একটা কেমিক্যাল স্প্রে, সেটা নাম হচ্ছে মালাথিয়ন। এই মালাথিয়ন স্প্রে করলে আমরা জুট হেয়ারি ক্যাটারপ্লারটাকে কন্ট্রোল করতে পারি। টপ শুট ব্রোয়ার অফ সুগার ক্যান, এই যে টপ শুট ব্রোয়ার অফ সুগার ক্যান, এটা হচ্ছে সুগার ক্যানের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। দেখেন ক্যাটারপ্লার্স বোর ইনটু দা টপ শুটটা সে ছিদ্র করে ফেলে। সেন্ট্রাল হোল লিভস গেট বাঞ্চ টুগেদার এন্ড প্রোডিউসিং এ বানসি টপ অর বানসি অ্যাপিয়ারেন্স, মানে কি ঝোপের মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি করে। বানসি টপ হয় কিসের কারণে? টপ শুট বোরার অফ সুগার ক্যান। সুগার ক্যানে যে বানসি টপ, এটা কিসের কারণে থাকে? একটা ইনসেক্টের কারণে হয়ে থাকে, তার নাম কি? টপ শুট বোরার।
লিভস শো প্যারালাল শুট হোলস, আর গ্রোথ অফ দ্য কেন ইজ স্ট্যান্ডার্ড। এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল কথা, এগুলো পড়ে নেবেন। স্টেম ব্রোয়ার অর আর্লি শুট ব্রোয়ার অফ সুগার ক্যান। দেখেন ড্যামেজিং সিমটম গুলো কি, লার্ভা বোর ইনটু দ্য শুটস এন্ড স্টেম ডিউরিং দ্য আর্লি গ্রোথ স্টেজ। এটাও কিন্তু আর্লি গ্রোথ স্টেজের কারণে হয়ে থাকে। এবং এইখানে হয়ে থাকে কি ডেড হার্ট। ডেড হার্টটা আমরা পড়ে আসছিলাম হচ্ছে রাইসের ক্ষেত্রে, এবং ডেড হার্টটা হয়ে থাকে কোথায়, সুগার ক্যানের ক্ষেত্রে। তাহলে সুগার ক্যানে যে ডেড হার্ট করে তার নাম হচ্ছে কি স্টেম বোরার। ইন দ্য লেটার স্টেজ বোরিং ইন দ্য ইন্টারনোড কজেস টার্নেলিং অ্যান্ড উইক স্টেম। তার মানে হচ্ছে সুগার ক্যানের ক্ষেত্রে এর যে নোটটা থাকে, এই নোটটা হচ্ছে পরবর্তীতে হচ্ছে ভেঙে যায়। আর রিডাকশন ইন কেন ওয়েট অ্যান্ড সুগার কন্টেন্ট, মিষ্টতা হচ্ছে কমে যায় যদি এই স্টেম ব্রডটা ছিদ্র করে। কারণ যেহেতু স্টেমটা ছিদ্র করে ভিতরে ঢোকে, ভিতরে ঢুকে ওর যে সুগার কন্টেন্ট ওটা হচ্ছে কমাই ফেলে। আচ্ছা, এখানে আমি জাস্ট দুটো শর্ট কোশ্চেন দিয়েছি যে অ্যাট হুইচ গ্রোথ স্টেজ জুট ইজ মোস্ট সাসেপ্টেবল টু হেয়ারি ক্যাটারপিলার। একটা আগে পড়লাম, সেটা হচ্ছে আর্লি ভেজিটেটিভ স্টেজ বা ইয়ং প্লান্টস। নেম ওয়ান ন্যাচারাল এনিমি অফ হুইট অ্যাফিড, সেটা কি লেডি বার্ড বিটল। এখানে সরাসরি ছিল। আচ্ছা, এখানে তো উত্তর দেওয়া আছে যে বানসি টপ কোন ক্ষেত্রে হয়ে থাকে, টপ শুট বোরারের ক্ষেত্রে হয়ে থাকে বানসি টপ। আর ডেড হার্টটা কোথায়, দেখেন যে আর্লি গ্রোথ স্টেজ, যে সুগার ক্যানের ক্ষেত্রে হচ্ছে একটা ডেড হার্ট আছে, আর একটা হচ্ছে রাইসের ক্ষেত্রে। আর আর্লি শুট ব্রোয়ার কজেস ম্যাক্সিমাম ইল্ড লস বিকজ, হ্যাঁ, যে আর্লি শুট ব্রোয়ার হলে ম্যাক্সিমাম ইল্ড লস কেন হয়, কারণ ইট কিলস দ্য সেন্ট্রাল শুট বিফোর ক্যান ডেভেলপমেন্ট। মানে আমার হচ্ছে আখ হওয়ার আগেই ওই শুটটাকে ছিদ্র করে ফেলে, পরে ইল্ডটা হচ্ছে নষ্ট হয়ে যায়। তো আমাদের লেকচার আজকে এই পর্যন্তই। দেখেন আমরা এই যেটুক পড়লাম যে ইনসেক্ট এবং পেস্ট কন্ট্রোল মেজার, আপনারা চিন্তা করেন তো অনার্স লাইফে এটা কতগুলো ক্লাস হয়েছে। তো এই টোটালটাই আমরা মাত্র এই 1 ঘন্টার একটু বেশি সময়ের ভিতরে কিন্তু পড়েছি। তো যেহেতু আমরা আগে পড়লাম, আর একবার আপনাদের রিকল হলো, অবশ্যই আপনারা সবাই ভালো পারেন এবং হচ্ছে আশা করি এগুলো মনেও আছে। তো এগুলো আরেকবার একটু রিকল করবেন। এবং আমি এখানে যে প্যাথোজেন গুলো দেখাইছি আর কি, এই প্যাথোজেন আমি তো গুরুত্বপূর্ণ গুলো পড়াইছি, আর আপনারা ওইগুলো জাস্ট একটা দুইটা লাইন একটু নোট করে নিয়ে পড়বেন। আর যে এমসিকিউর হচ্ছে বই বাজারে যেটা আছে, সেটা হচ্ছে কি বিশেষ করে এই যে আপনার এই বাড়ি, তারপর হচ্ছে বিড়ি, হ্যাঁ, মানে রিসার্চ অর্গানাইজেশন গুলোতে পরীক্ষা দেওয়ার জন্য একটা এগ্রি রিক্রুটমেন্ট গাইড আছে। ওই এগ্রি রিক্রুটমেন্ট গাইডটা ওটা হচ্ছে পুরো এমসিকিউর জন্য একটা আছে আর কি, যে বিগত সালের কোশ্চেন গুলো এখানে মূলত আছে, আর কিছু এমসিকিউ দেওয়া আছে প্রায় 200-300 মতো। তো আপনারা চাইলে ওই বইটা কিনতে পারেন, জাস্ট মনে একটা স্যাটিসফ্যাকশনের জন্য। কারণ কি ওইখানে তো আসলে সিলেবাস ওয়াইজ কিছু দেওয়া নাই, আমাদের যেভাবে সিলেবাস ওয়াইজ পড়ছে ওইভাবে কিছু দেওয়া নাই। ওটা হচ্ছে এলোমেলো দেখা যাচ্ছে, প্যাথোজেন থেকে একটা, এরপরে চলে গেছে আপনার হচ্ছে প্রোডাকশন টেকনোলজি, এরপরে চলে গেছে হচ্ছে ব্রিডিং এ, এরকম এলোমেলো ভাবে প্রশ্নগুলো দেয়। তবে গোছানো কোনো বই মানে এমসিকিউর জন্য নাই, ওই একটাই মাত্র আছে, সেটা হচ্ছে এগ্রি, হচ্ছে আপনার ওই যে এমসিকিউর যে রিক্রুটমেন্ট আর কি, হ্যাঁ, বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের যেটা, ওইটাই মূলত বাজারে আছে। তো আপনার ইচ্ছা করলে ওইটা একটু কিনতে পারেন। আর তো আমি বারবারই বলছি যে আপনারা জেনারেল অংশ খুব ভালো করে পড়েন, আর সাবজেক্টিভের জন্য আমার স্লাইডটা তো আগে ভালো করে মুখস্থ করে ফেলেন, কারণ সময় তো কমে, সময়ের ভিতরে আপনি যদি অনেক পড়তে যান সেটা পারবেন না। যারা পারবেন তারা অবশ্যই পড়বেন। আপনার অনার্সের যে টপিকস ধরে ধরে যদি কেউ পড়তে পারেন, সেটা হচ্ছে সব থেকে ভালো, যে অনার্সে আপনি যা পড়ে আসছেন সেই টপিকস ধরে ধরে আপনি যদি হচ্ছে শেষ করতে পারেন, সেটা হবে বেস্ট। আর যারা ধরেন অত কষ্ট করতে চাচ্ছেন না, তারা অ্যাটলিস্ট আমার স্লাইডটা ভালো করে পড়বেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ক্লাসে আপনাদের সাথে কথা হবে।